একদম। না, আপনার সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, সেটাই বলতেছি, আমার সাউন্ড ঠিকঠাক থাকলে হবে। আচ্ছা, তাহলে আমার আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যায়। জি। আচ্ছা, রেজিস্ট্রেশন করছে অনেকেই, বাট 18 জন জয়েন। রাত তো অনেক লেটেই পেলাম তারপরও। আই ডোন্ট নো, আমি তো এই সময় আরো বেশি এক্সপেক্ট করছিলাম, হয়তো কয়েকজন জয়েন করবে একটু পরে। আই ডোন্ট নো, আপনি স্টার্ট করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, অপটিমাইজিং ফ্রন্ট এন্ড পারফরমেন্স। হুম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা অপটিমাইজেশন বলতে কি বুঝি? শুরুর দিকেই প্রশ্ন করি, কাউকে কেউ বলতে পারবেন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? যে কেউ? কামরুল হাসান ভাই, মোতালেব ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, আমি একটু ঘাটাঘাটি করেছিলাম পার্সোনালি অফিসের কারণে। তো সেখান থেকে জি। যতটুকু বুঝেছি আমি হয়তো বা সেটা বলতে পারি। অপটিমাইজেশনটা হলো যে আমার বেস্ট আউটপুটটা আমি টাইম মতো পাচ্ছি কিনা। ফার্স্ট অফ অল হলো যে অবশ্যই ডাটা লোডিং এর পরে লেআউট শিফটিং, এবং হলো যে আমার সবচেয়ে বড় যে জিনিসটা আছে, যে ফাইলটা আছে, সেটা ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, ফন্ট হইতে পারে। তো সবচেয়ে বড় জিনিসটা হলো যে কত সময় ধরে হয়তো বা লোড নিয়ে আসতেছে। তারপরে ইউজারের ক্লিকের উপরে আসলে জিনিসগুলো আসলে কিভাবে রেসপন্স হচ্ছে, সেটা লোডিংও হতে পারে বা লেআউট শিফটিং হতে পারে। তো সবকিছু মিলিয়ে আমার যে রেসপন্সটা সেটা আসলে হিউম্যানের সাথে ম্যাচ করে কত দ্রুত বা কত আরো বেটার পারফরমেন্স আনা যায়। তো ওইটার উপর ডিপেন্ড করে হলো যে আপনার আহ গুগল এবং বেশ কিছু জিনিস কিছু রেটিংও দেয়। পেজ ইনসাইট মনে হয় একটা আছে, আর একটা দেখছিলাম মনে হয় জি ম্যাট্রিক্স বা জিএম ম্যাট্রিক্স মনে হয় দেখেছিলাম। তো কিছু ভাইটাল আছে। আগে মনে হয় বেশ কয়েকটা পয়েন্ট ছিল, এখন মনে হয় আপডেট হয়েছে বা চেঞ্জ হয়ে কিছু বাদ গেছে, এখন অন্য কিছু আসছে আর কি। মানে স্পেশালি রিয়েক্ট জেস নেক্সট জেস এর জন্য। তো জি। এইটাই অপটিমাইজেশন। এটা আমরা হয়তো বা বিভিন্ন ভাবে করতে পারি, বেস্ট প্র্যাকটিস কোডিং। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলোই আলোচনা করব আর কি। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দেই। আমি গাউসাল মনির তুষার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডেভঅপস প্র্যাকটিশনার হিসেবে কাজ করতেছি টেকজন লিমিটেড। এর পাশাপাশি ই শিখন এবং ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আচ্ছা, যেহেতু আমরা আজকে আলোচনা করব পুরোপুরি ফ্রন্ট এন্ড পারফরমেন্স অপটিমাইজেশন, কিভাবে আমাদের ফ্রন্ট এন্ড মানে আমাদের ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইটটাকে ফ্রন্ট এন্ড সাইটে আর কি, হ্যাঁ, আমাদের তো আমরা সবাই জানি, সবাই এখানে ডেভেলপার। ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দুইটা পার্ট, আরো কিছু পার্ট থাকতে পারে, বাট যদি আমরা ধরি দুইটা পার্ট, সেটা ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড। এখন ফ্রন্ট এন্ডে কিছু অপটিমাইজেশনের বিষয় আছে, বাট যারা ফ্রন্ট এন্ডে সরি ব্যাক এন্ডে কিছু অপটিমাইজেশনের বিষয় আছে, বাট যারা ফ্রন্ট এন্ডে কাজ করে তাদেরও কিছু অপটিমাইজেশন করার বিষয় আছে আর কি। হুম। আমরা সেগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করব। আর হচ্ছে অপটিমাইজেশন আসলে আলোচনা করতে গেলে বা যদি পয়েন্ট তুলে ধরি শেষ হবে না। দেখা যাবে যে হাজারটা, 100টা, 200টা, অনেক অপটিমাইজেশনের বিষয় আছে, হ্যাঁ। এখান থেকে আমরা হয়তো বা কিছু ছোট ছোট যেগুলা আসলে আমাদের ফোকাস দেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। আমি
মানে প্রেজেন্টেশন তৈরি করতে করতে আমার হাত পা অবস্থা, ঠান্ডায় অবস্থা খারাপ, মানে হাত পা শরীর বন্ধ কাঁপাকাঁপি করতে, তাই একটু হয়তোবা উম আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আসলে দেখবো যে আসলে পারফরমেন্স জিনিসটা কি। হুম। আর ফ্রন্ট এন্ড বা ওয়েবের পারফরমেন্স আসলে কিসের উপর নির্ভর করে, বা কোন 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 বিষয়গুলো লক্ষ্য রাখলে আমাদের ফ্রন্ট এন্ডের পারফরমেন্স হবে আর কি। হুম। তারপর আমরা দেখবো অ্যাসেট অপটিমাইজেশন, ডাটা ফেসিং বা এপিআই অপটিমাইজেশন, নেটওয়ার্ক লেভেলের অপটিমাইজেশন কিছু আছে। আহ, তারপরে আমরা দেখবো হচ্ছে অপটিমাইজ রেন্ডারিং এর বিষয় কিছু আছে, ফ্রন্ট এন্ডে কোড লেভেলে কিছু অপটিমাইজেশন আছে, ক্যাশিং আছে। আমরা টুকটাক দুই একটা করে পয়েন্ট সবগুলো আলোচনা করব। আর পারফরমেন্স টেস্টিং এর জন্য আমরা কি কি টুল ইউজ করতে পারি সেগুলোও দেখবো আর কি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ওয়েব পারফরমেন্স? আসলে আমরা ওয়েবের পারফরমেন্স বলতে কি বুঝি, যে আমাদের ওয়েবসাইটটা কত দ্রুত বা আমার ওয়েব অ্যাপ্লিকেশনটা কত দ্রুত লোড হয়। দেন আরেকটা বিষয় হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা কত কত ফাস্ট কাজ করে আর কি। আমার লোড হলে ঠিক আছে, বাট আমি যখন ক্লিক করলাম একটা বাটনে যে আমি ইউজারের ডাটা দেখবো বা এমপ্লয়ির ডাটা দেখবো বা ইউজারের প্রোফাইল গুলো দেখবো বা আমার অ্যাটেন্ডেন্সের ডাটা গুলো দেখবো, তখন আসলে আমার অ্যাপ্লিকেশনটা কত দ্রুত ফাস্ট লোড হচ্ছে বা কাজ করতেছে। আহ পারফরমেন্স আর স্পিড কিন্তু এক জিনিস না আর কি। হ্যাঁ, পারফরমেন্স এক জিনিস, স্পিড বাট আমাদের দুইটা নিয়ে কাজ করতে হবে। কারণ ওয়েবসাইটটা লোড হইতে হবে ফার্স্ট। হুম। আর পারফরমেন্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউজার কত ভালোভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারতেছে, এটা আসলে ম্যাটার করে। আচ্ছা, এখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা ওয়েবসাইট আসলে ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে কিছু ছোট ছোট বিষয়ের জন্যই আসলে ওয়েবসাইটটা স্লো হয়। আমরা হয়তো বা সবকিছু কাজ করে ফেলি, বাট কিছু কিছু ছোট জিনিসের জন্যই দেখা যায় ওয়েবসাইটটা খুবই স্লো হয়ে যায়। যেমন হচ্ছে লার্জ জাভাস্ক্রিপ্ট বান্ডেল। আমরা আহ দেখা যায় অনেক জাভাস্ক্রিপ্ট যেগুলো আনইউজ বা যেগুলো আমাদের প্রয়োজন নাই, যেগুলো আমাদের দেখা যায় যে যে প্যাকেজ গুলো আমাদের প্রয়োজন নেই, আমরা সবকিছু অ্যাড করে ফেলছি। কোড করতে 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 স্মরণই থাকে না যে এগুলো ইউজ করে ফেলছি। তারপর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইমেজ বা অ্যাসেট জিনিসগুলা। দেখা যায় যে হচ্ছে সবকিছু আমাদের আনঅপটিমাইজ। হ্যাঁ। তারপর হচ্ছে যদি আমি আরেকটা বিষয়ের কথা বলি, এপিআই কল। আমরা হচ্ছে প্রত্যেকবার ওই একটা পেজ লোড করার জন্য ওই এপিআইটা বারবার ওই পেজে বারবারই লোড করে। হ্যাঁ, আমাদের হয়তো বা ওই এপিআইটা বারবার লোড করার প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ব্লগিং স্ক্রিপ্ট। আমরা বিভিন্ন থার্ড পার্টি স্ক্রিপ্ট বলেন, অ্যানালিটিক্স বলেন, অ্যাড বলেন, উইজেট বলেন, এগুলো সব আমরা হচ্ছে আমরা ওয়েবসাইটে লোড করে ফেলি, যেগুলো আমার হয়তো বা দরকার ছিল না। তারপরে আননেসেসারি রিরেন্ডারিং। এখন আমরা এই বিষয়গুলো আসবো আস্তে আস্তে, বাট দেখা যায় আমার ওয়েবসাইটে যেখানে রেন্ডারিং দরকার নাই, আমার এটা সবসময়ের জন্য একই থাকলেই হচ্ছে, বাট আমরা ওখানে বারবার রিরেন্ডার করতেছি, এটাও আসলে ঠিক না। দেখা যায় আমরা ওয়েবসাইট সবকিছুই ঠিক করছি, বাট আমাদের ওয়েবসাইটে ক্যাশিং নাই, ক্যাশিং মেকানিজম নাই। এটা তো অনেক সময় ইফেক্ট পড়ে আর কি। আচ্ছা, আমরা সামনে যাই, এগুলো ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ওয়েবসাইট আসলে ফার্স্ট ওয়েবসাইট ম্যাটার কেন করে? আমার ইউজার এক্সপিরিয়েন্স যাতে বেটার হয় বা এসইওটা ভালো হয়। এখন একই অ্যাপ্লিকেশন বা একই ধরনের জিনিস, এখন ধরেন যে আমরা সবাই এআই ইউজ করতেছি, জিপিটি, ডিপসেক, গর্ক, বিভিন্ন এআই, কুইন, অনেক এআই। এখন ধরেন যে হচ্ছে আমার জিপিটি হচ্ছে অনেক ডিলে করে রেসপন্স দেয়, তাহলে আমরা জিপিটি সাবস্ক্রিপশন কিনবো? না কিনে তো আমরা তখন ফ্রি ফ্রি ডিপসেক ইউজ করতে পারবো, ক্লড ইউজ করতে পারবো। এটা কিন্তু খুবই খুবই ইম্প্যাক্ট ফেলে আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের একটা বিষয়, কোর বিষয়, ফান্ডামেন্টাল বিষয় জানা দরকার, সেটা হলো কোর ওয়েব ভাইটাল। এই জিনিসটা কি? সেটা হচ্ছে ওয়েবসাইটের ম্যাট্রিক্সটা বা ওয়েবসাইটটা কতটুকু ফাস্ট বা ইউজার ফ্রেন্ডলি, ইউজারের জন্য ইউজার বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছে,
এটাকে মেজার করার জন্য গুগল 2020 আই থিঙ্ক, হ্যাঁ 20-এর দিকে হচ্ছে ইন্ট্রোডিউস করে হচ্ছে কোর ওয়েব ভাইটালস। আচ্ছা, কোর ওয়েব ভাইটালস এর আহ, কয়েকটা মূল পয়েন্ট আছে। এটা হচ্ছে লার্জ কন্টেন্টফুল পেইন্ট, ফাস্ট ইনপুট ডিলে, কুমুলেটিভ লেআউট শিফট। আচ্ছা, এখন ফার্স্ট আমি এটা একটু উপরে নিই। লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট যেটা, সেটা বিষয়টা কি? ধরেন আপনার সবচেয়ে আপনার ওয়েবসাইটের বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের সব থেকে বেশি আহ, কোন ইমেজটা বেশি সাইজের, বা কোন কন্টেন্টটা, কোন টেক্সটটা আপনার বেশি, সেটা লোড হইতে কতটুকু সময় নিচ্ছে। এখন যদি সেটা হয় আড়াই, মানে 2.5 সেকেন্ড, তাহলে এটা গুড। বাট যদি এর থেকে বেশি হয়, 4 সেকেন্ডের মধ্যে, 2.5 থেকে 4, তাহলে এটা আসলে ইমপ্রুভ করা দরকার। আর যদি তার থেকেও বেশি লোড নিতে সময় লাগে, সেটা হলো আসলে পুয়ার। তারপরে যে বিষয় একটা গুরুত্বপূর্ণ, ফার্স্ট ইনপুট ডিলে। এখন আপনি একটা জিনিসে ক্লিক করলেন, ধরেন হচ্ছে আমরা, যেমন আমরা জুমে আছি, আমি ক্লিক করলাম রেকর্ডিং এ। হ্যাঁ, আচ্ছা রেকর্ড হচ্ছে তো নাকি? আই থিঙ্ক রেকর্ড দিছি। আচ্ছা, আমরা ধরেন জুমে রেকর্ডিং এর জন্য ক্লিক করলাম। এখন ক্লিক করলাম, সেটা হলো দেখা যায় কয়েক সেকেন্ড, অনেক সেকেন্ড, 2 মিনিট, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় নিতেছে যে আমার রেকর্ডিং এর মডেলটা ওপেন হইতে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ব্যাড। তারপর একটা কুমুলেটিভ লেআউট শিফট। এখন আপনার ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশনে হেডার আছে, ফুটার আছে, টেস্টিমোনিয়াল আছে, বাট এই যে সেকশন গুলা শিফট হওয়ার জন্য কতটুকু সময় নিচ্ছে, বা এই সেকশন গুলা শিফট হইতে কি কোথাও রেসপন্সিভ ভেঙে যাইতেছে কিনা, বা এটা করতে গিয়ে আপনার কোথাও পুরো লেআউটটাই একবারে নড়াচড়া করতেছে, এটাও কিন্তু মেটার করে আসলে পারফরমেন্সের উপর। আমরা দেখবো ওগুলা শেষের দিকে, কেন ওগুলো দরকার। আচ্ছা, এখন যে বিষয় সবচেয়ে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাসেট অপটিমাইজেশন। অ্যাসেট বলতে আমরা কি বলছি? অ্যাসেট বলতে আমরা তো সম্পদ, সেই সম্পদ না, আমার ওয়েবের সম্পদ আর কি। সেটা হচ্ছে ইমেজ, ভিডিও, অডিও, বা হচ্ছে আরো কি কন্টেন্ট, টেক্সট, যে কোনো কিছু হোক, ফন্ট, এগুলো সবকিছু। এটা একটা ওয়েবসাইট যদি আপনি ডেভেলপ করেন অ্যাসেট নিয়ে বা ইমেজ নিয়ে, তারপর হচ্ছে ফন্ট নিয়ে কাজ করেন, এমন আহ, নাই আর কি। সব যে কোনো ওয়েবসাইটেই ইমেজ, ফন্ট এগুলো থাকে। হুম। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? যে ফন্ট ইমেজ অপটিমাইজেশনের জন্য কি করতে পারি? ইমেজ অপটিমাইজেশনের জন্য আমরা কি করতে পারি? মডার্ন যেগুলা ফরম্যাট আছে, যেমন আমরা আমরা সবসময় ইমেজে কি, কোন ফরম্যাটে ইউজ করি? হয় এসভিজি, জেপিজি, পিএনজি। কিন্তু মডার্ন অ্যাপ্লিকেশনে হচ্ছে ওয়েবপি, এটার বেশি বেশি ফাস্ট, বা হচ্ছে, কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিসাইজ ইমেজ প্রপারলি। রিসাইজ ইমেজ প্রপারলি বিষয়টা কি? আহ, ধরেন আপনার, আমি নেক্সট স্লাইডে যাই, যে আপনার একটা ইমেজ আছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দরকার হচ্ছে 100 × 100 সাইজের, মানে পিক্সেলের, এবং কিন্তু আপনি ইমেজটা ডাউনলোড করে ইউজ করতেছেন হচ্ছে 1080 × 1080। আচ্ছা, আসবো এটাতে। আহ, আমাদের ওয়েবসাইটের হচ্ছে বা অ্যাপ্লিকেশনের রেসপন্সিভ এর জন্য, ইমেজের জন্য কিছু করতে হবে, যাতে হচ্ছে আমাদের ধরলাম হচ্ছে স্মল ডিভাইস, মোবাইলের জন্য ইমেজের সাইজটা একরকম থাকে, মিডিয়াম সাইজের জন্য ইমেজের জন্য এক রকম সাইজ থাকে, আমাদের হচ্ছে থেকে বড় লার্জ ডিভাইসের জন্য আরেক সাইজের হয়। হুম। তারপরে আরেকটা বিষয়, যেটা ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, আহ ধরেন হচ্ছে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশনে ইমেজ আছে হচ্ছে, ধরলাম ফুটারের দিকে, বা হচ্ছে মিডিলের দিকে,
যে ইমেজ গুলো আমি যদি একটু যদি ইয়েতে দেখানো যায় আর কি। হ্যাঁ, এটা আসলে ইন্টারাকশন দিলে বেশি বেটার হয়। ধরুন আপনার একটা ইমেজ আছে ধরলাম হচ্ছে আপনার পোর্টফোলিও সেকশন প্রজেক্টের ক্ষেত্রে। বাট এই যে ইমেজটা আপনি আপনার তো শুরুর দিকে লোড করার কোনো প্রয়োজন নাই, তাই না? আপনি এটাকে লেজিলি লোড করলেন, যে আমি এখন না, হয়তোবা এত সময় পর আমি এই জিনিসটাকে লোড করে নিলাম। আচ্ছা, এটা দিলে আবার ইয়ে হয়ে যায়। আচ্ছা, এই যেমন ইমেজ অপটিমাইজেশন ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার ওয়েবসাইটে দরকার 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল, বাট ইমেজেস সাইজটা আমি ডাউনলোড করছি বা এটা সিগমা থেকে নিছি, সেটা হলো 1000 ইন্টু 1000, এবং এটার সাইজ টোটালি দেখা যায় 300। এটা আমি করছিলাম আর কি। ফার্স্ট অফ অল আমার পোর্টফোলিও ওয়েবসাইটে ইউজ করার জন্য আমি এই লোগোটা ইউজ করছিলাম। মোটামুটি 330 KB ছিল এবং সাইজও অনেক বিগ ছিল, বাট আমি লক্ষ্য করি নাই। পরবর্তীতে আমি ওটাকে আবার কমায় নিয়ে আসছি, সেটা গ্রুপ করে বা যে কোনো ভাবে ফিগমা দিয়ে আমি ওই সাইজটাকে কমায় নিয়ে আসি। কারণ আমার এই ইমেজটা দরকার ছিল না, বাট এই ইমেজটা আমি লোড করে ফেলছিলাম আর কি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে। এটা অনেক বড় ইম্প্যাক্ট পড়ছিল। আচ্ছা, ইমেজ কম্প্রেস করাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখা যায় যে আমার ইমেজটা 100 বা 80 KB, বাট এটাকে যদি আমি কমায় একটু 40 KB বা 30 KB দিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমার পারফরমেন্সটা অনেক ম্যাটার করবে। অনেক সময় এটা করা হয় না, বাট এটা করাটা আসলে জরুরি। এর জন্য আমরা কিছু টুল ইউজ করতে পারি। ইমেজ অপটিম, টিনি, পিএনজি, এরকম আরো অনেক টুলস আছে, এগুলো আসলে সার্চ করলে একটু পাওয়া যায় আর কি। আচ্ছা, তারপর লেজি লোডিং আর কি। এখন আহ, আপনার একটা ওয়েবসাইটের ফুটারে বা একটা ওয়েবসাইটের টেস্টিমোনিয়ালে, একটা ওয়েবসাইটের যেমন পোর্টফোলিও ওয়েবসাইটের প্রজেক্টের আপনার কিছু যদি ইমেজ থাকে, সেই ইমেজটা আপনার অনেক নিচে, আপনার যদি ওটা এখনই ইউজারকে দেখানোর প্রয়োজন নেই, তাহলে আপনি ইউজ করতে পারেন ইমেজটাকে লেজি লোড দিয়ে। আচ্ছা, ফন্ট অপটিমাইজেশন বিষয়টা কি? যেটা আমরা অনেক সময় দেখা যায় যে হলো, জি ভাই, হ্যাঁ কেউ কি ভাই, কিছু বলবেন? তুষার ভাই। জি, জি, ওকে, হ্যাঁ আমি বলছি রিজওয়ান হাসান। জি। আচ্ছা ঠিক আছে, আমাদের ইমেজের সেকশনটা শেষ হয়েছে, তো ইমেজ সেকশন থেকে কারো কোনো সে আছে কিনা, একটু ইন্টারাক্টিভ বানাই জিনিসটাকে, হ্যাঁ, হ্যাঁ, যাতে ঠিক করে আছে, তারাও কারো কোনো, বেটার ফিল করুক, নাহলে হারিয়ে হ্যাঁ যাবে। আর, হ্যাঁ সেটাও ঠিক আছে, আপনি ভালো বলছেন ভাই। বলেন, কেউ যদি কারো কিছু বলা থাকে। আর এতই ঠান্ডা, মানে হুম। হাত পা বন্ধ করতেছে আর কি। আর আমি মোটামুটি লাস্ট 3-4 ঘন্টা 3-4 দিন থেকে ধরে বসে প্রচুর আছি। ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা, লাস্ট 3-4 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এই তিন হম। চার দিনের যে মানে এইরকম ঠান্ডা পড়বে এটা আমার ধারণার বাইরে। মানে একদমই আমি ঢাকা শহরে এরকম পড়বে ভাইয়া আমি আমার একটা ভাবিনি। কোশ্চেন ছিল। জি ভাই, ইয়েস অবশ্যই। প্লিজ। ভাই আমরা যখন কম্প্রেস করি তখন তো ইমেজের কোয়ালিটিটা ডাউন করে যায়, তখন আমরা কি করতে পারি? কোয়ালিটি ডাউন হয়ে যায়, ভাই এখন ইমেজ, বিষয়টা হচ্ছে আপনি যে আপনার, জি ভাই, কিছু বলবেন রেজন ভাই? না না, আপনি আপনি অ্যান্সার করুন। আচ্ছা, সেটা এখন আপনার ধরেন, আমি একটু ছোট্ট করে দেখাই তাহলে বেটার হয়। কারণ ধরেন আমার এই যে ইমেজটা, হ্যাঁ, এটা আমার কত কত সাইজের হলে ভালো, বা কত কেবির হলে ভালো, এটা আমি দুই তিন কেবি মোটামুটি 2-3 KB হলে বেটার। বাট এতটুকু খারাপও লাগতেছে না। বাট আমি এই ইমেজটাকে লোড করছিলাম টোটালি মোটামুটি বললাম 300 KB, হ্যাঁ, এবং সাইজও বিগ, ওইটাকে ছোট করে দেখাইছিলাম। বাট এই যে একটা বড় ইমেজ আছে, এটা মোটামুটি অনেক বড় ইমেজ, হ্যাঁ, অনেক বড় ইমেজ, বাট এটা যখন কম্প্রেস করে নিয়ে আসি, তখন কিন্তু এতটাও খারাপ কোয়ালিটির, আপনার যদি কোয়ালিটি
প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আহ এখন তো বর্তমান ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের মোটামুটি রিয়াক্ট বা নেক্সট নিয়ে যখন কাজ করি আমরা, তখন হচ্ছে দেখা যায় হলো কি, আমরা কোয়ালিটি সেট করে দিতে পারি। হ্যাঁ, কোয়ালিটি সেট করতে পারি এবং ডিফল্ট ভাবেই সে হলো ওয়েব পিতে নিয়ে নেয়। ওয়েব পি ফরম্যাট আমি যে পিএনজি আপলোড করি, ওয়েব পিতে সে নিয়ে নেয়, আমরা কোয়ালিটিটা ওখানে মেটার করতে পারি। বাট আমি এতটুকুই বলবো, যেটা হলো আপনার যদি ইমেজটা, যে এই ইমেজটা এতটুকু সাইজের প্রয়োজন, তাহলে হচ্ছে ওটা ওই সাইজটুকুই আনা মানে বেটার আর কি। কোয়ালিটি, যতটুকু কোয়ালিটি ইমপ্রুভ করে রাখা যায়, যেমন এটার কোয়ালিটি মোটামুটি সাইজ অনেক কম বাট কোয়ালিটি ভালো লাগছে, আপনার যদি মনে হয় যে কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, তাহলে সেই অনুযায়ী করতে হবে আপনাকে। যদি 70% ঠিক থাকা যায়, তাহলে 70% ঠিক ঠিক রাখবেন। যদি 50%-এও ভালো লাগতেছে, তাহলে 50%-এ রাখবেন। বাট 100% কোয়ালিটি ইমেজ আসলে প্রয়োজন পড়বে না, আই থিঙ্ক। জি ভাই, এই সমস্যাটা হয় ব্যানারের ক্ষেত্রে। দেখা যায় ব্যানারে আমাদের একটু বড় সাইজের ইমেজ ইউজ করতে হয়। হ্যাঁ, বাট আপনার যতটুকু প্রয়োজন আর কি, হ্যাঁ, যদি প্রয়োজন হয় হচ্ছে 100 বাই 100, ওই ইমেজটাকে ওই সাইজে নিয়ে আসা প্রয়োজন। যেমন আমরা যদি বলি যে মিডিয়াম যদি বা লিঙ্কডইনে বা ইউটিউব কভারে ওনারা একটা সাইজ ডিফাইন করে দেয়, কিন্তু যে আমাদের ইমেজটা সাইজটা এই এই ফরম্যাটে আপলোড করতে হবে। কেন দেয়? তাতে হচ্ছে কোয়ালিটিও নষ্ট না হয় এবং ইমেজটা প্রপারলি সব জায়গায় ভিজিবল হয় আর কি। রেশিওটাও আমাদেরও যাতে ঠিক থাকে। রেশিওটা ঠিক থাকে। আমাদেরও ওই কাজটাই করতে হবে, যে হলো রেশিও ঠিক রেখে আমার এখানে যতটুকু যে সাইজের প্রয়োজন সেই সাইজের ইউজ করতে হবে। এর বাইরে আসলে প্রয়োজনও নেই, ইউজ করাও ঠিক না। এত ঠান্ডা, আল্লাহ জি মাফ ভাই, করো। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট কারো কোশ্চেন? ভাই, এনিওয়ান? যদি কম্প্রেস করার যে কয়েকটা টুল সাজেস্ট করতেন তাহলে ভালো হতো। আপনি কোনটা হ্যাঁ, ইউজ আমি, করেন? আচ্ছা, আমি কম্প্রেস করার জন্য ইমেজ খুবই কমই ইউজ করি, টুলস ইউজ কমই করি। সেটা হচ্ছে আমি ডিরেক্ট ফিগমা থেকেই আমি নিজের মতো করে করে নিই আর কি। যে আমার এতটুকু প্রয়োজন, আমি ওই সাইজেরটুকু করে নিই। আমি যেটা দেখালাম, সেটা হচ্ছে আমার যদি এই সাইজের ইমেজ প্রয়োজন, এটা আমি ওই সাইজেরই করে নেই। তারপর হচ্ছে কোয়ালিটি লিস্ট করে নেই। হ্যাঁ, আমরা তো ফিগমা সবাই ইউজ করি, এমন কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপার নাই, ব্যাক এন্ড নাই যারা ফিগমা ইউজ করতেছে না। প্রজেক্টের জন্য ফিগমা ইউজ করতেই হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপার হলে তো মাস্ট। সেখান থেকে ওই যতটুকু সাইজের, ওই সাইজের ইমেজটুকু, অনেক সময় ফিগমা কি করে যে ফুল ইমেজ দিয়ে দেয়, বাট আমরা ওটা না করে আমাদের সাইজ অনুযায়ী আমরা কোয়ালিটি লেস করে নিতে পারবো আর কি। জি ভাই, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা, আই থিঙ্ক কারো কোশ্চেন নেই, আমরা হচ্ছে নেক্সট ইয়েতে যাই, স্লাইডে যাই। আচ্ছা, আর আমাদের বিষয়টা ওয়ার্কশপটা পুরোপুরি কিন্তু ফ্রন্ট এন্ড, সরি ফ্রন্ট এন্ড না, মানে থিওরি বেজ আর কি। হ্যাঁ, হয়তো থিওরি জিনিসগুলো একটু বোরিং লাগেই, বাট একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কিছু আই থিঙ্ক ফলো করতে পারেন। ফ্রন্ট এন্ড অপটিমাইজেশন, ফন্ট অপটিমাইজেশন, সরি। সেটা হচ্ছে আমাদের ওয়েব, যে কোনো ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে দেখা যায় হচ্ছে আমরা অনেক সময় কি করি, যে ডিফল্ট যদি নেক্সট.জেএস বা ভিউ.জেএস বা হলো আমরা বা একটা গুগল ফন্ট থেকে ফন্ট নেই, সেটার ফন্ট ওয়েট, অনেকগুলো ফন্ট ওয়েট থাকে, যে লাইট, তারপরে হচ্ছে এক্সট্রা বোল্ড, সবগুলাকে আমরা মানে ইউজ করে ফেলি। কিন্তু আমাদের এই জিনিসটা যদি প্রয়োজন না পড়ে, তাহলে আসলে আননেসেসারি আসলে মানে সিলেক্ট করারই প্রয়োজন মনে করি না আমি। হ্যাঁ, সেই যেগুলো আমাদের আমরা দেখবো ফিগমা থেকে হচ্ছে, যে আমার সিস্টেম ডিজাইন না, ডিজাইন সিস্টেম থেকে আমার হচ্ছে এই ফন্ট গুলা বা এই সাইজের গুলা দেয়া আছে, আমরা সেগুলাই শুধু পিক করে নেবো আর কি। এর বাইরে আসলে আননেসেসারি নেওয়ার আসলে প্রয়োজন দেখি না। আচ্ছা, থার্ড পার্টি স্ক্রিপ্ট। এখন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাড ইউজ করি, বা চ্যাট উইজেট সেটা হইতে পারে, বা গুগল অ্যানালিটিক ইউজ করি,
ভার্সেলের অ্যানালিটিক্স ইউজ করি। হ্যাঁ, বাট সেটার ইম্প্যাক্ট কতটুকু আমাদের সেই জিনিসটা জানতে হবে আসলে। হ্যাঁ, যে আমি সব আননেসেসারি সব অ্যানালিটিক্স ইউজ করলাম, মাইক্রোসফট অ্যানালিটিক্স ইউজ করলাম, বাট সেটা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন আছে কিনা বা সেটার ইম্প্যাক্ট কতটুকু সেটা আসলে জানানো আসলে জরুরি আর কি। হুম। আচ্ছা, নেক্সটে যাই আমরা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, আমার অ্যাসেট অপটিমাইজেশন বা অ্যাসেট গুলাকে আমরা কি করতে পারি, সিডিএন এ আহ যে কোনো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে আমরা হচ্ছে স্টোর করতে পারি। সেটা হইতে পারে হোক ক্লাউডিনারি হোক বা অ্যামাজন S3 হোক, সেখানে আমি লোড করলাম, সেখানে আমি স্টোর করলাম, সেখান থেকে হচ্ছে আমি আমার ইউজারদেরকে আমি হলো সার্ভ করে দিলাম। সেটা হইতে পারে সে ইউজার বাংলাদেশে হোক বা উম, সিঙ্গাপুরে হোক, বাট সে তার নিকটতম সার্ভার থেকে বা নিকটতম সিরিয়ান সার্ভার থেকে সে হলো আমার কন্টেন্ট গুলো দেখতে পাবে আর কি। এটা একটা ভালো ওয়ে। আচ্ছা, এখন আর একটা বিষয় আসতেছে, ডাটা। আচ্ছা, এর মধ্যে কারো কোশ্চেন আছে কোনো, যে আমি দেখলাম সিডিএন বা হচ্ছে ফন্ট অপটিমাইজেশন, থার্ড পার্টি স্ক্রিপ্ট রিলেটেড, এই ধরনের কারো কোনো কোশ্চেন আছে এগুলোতে বিষয়ে? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই, ডাটা ফেসিং এন্ড এপিআই অপটিমাইজেশন। এখন ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি ভাই। ফ্রন্ট অপটিমাইজেশন, থার্ড পার্টি স্ক্রিপ্ট, এগুলো একটু আরেকটু যদি ডিটেলস বলা যেত তাহলে। মানে আমি থার্ড পার্টি স্ক্রিপ্টের বিষয়টা বুঝি না, এটা আসলে কি জিনিস? আহ, আচ্ছা, এখন আমি যদি এখানে একটু যাই, লোড দেই, আই থিঙ্ক দেখা যাওয়ার কথা কি অবস্থা। আচ্ছা, এখন এখানে একটু একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি ক্যালেন্ডলি এখানে ইন্টিগ্রেট করছি। হুম। আমার ওয়েবসাইটে, আমি আমার ওয়েবসাইটে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছি, আমি ইউজ করছি গুগল অ্যানালিটিক্স বা ভার্সন অ্যানালিটিক্স বা মাইক্রোসফটের বা হচ্ছে মাইক্রোসফটের চ্যারিটি নামে আরো একটা অ্যানালিটিক্স আছে, বা আমি হচ্ছে রিয়েল টাইম সেটিং করার জন্য এখানে একটা হচ্ছে টুলস ইউজ করছি। এগুলো কিন্তু থার্ড পার্টি, সব থার্ড পার্টি স্ক্রিপ্ট হইতে পারে বা উইজেট হইতে পারে বা যেটাই বলি আমরা সেটা আমি ইন্টিগ্রেট করছি। কিন্তু ওই স্ক্রিপ্টটা আসলে আমার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটা কতটুকু ব্লক করে রাখতেছে বা কতটুকু সময় লাগতেছে লোড হতে, বা ওইটা স্ক্রিপ্টটা কতটুকু ভারী, ওই ডিপেন্ডেন্সিটা হচ্ছে কতটুকু সময় নিচ্ছে, এটা কিন্তু মেজার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওয়েবসাইটে সবকিছু ঠিক রাখছেন, বাট ধরেন গুগল অ্যানালিটিক্সটা আপনার হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে সময় ধরে নিচ্ছে লোড করার জন্য, তাহলে কিন্তু আপনার অটোমেটিক পারফরমেন্স ড্রপ হয়ে যাবে। হুম। আচ্ছা, এখন আপনার যদি ফন্ট, আমি এই জিনিসটা ব্যবহার যদি না করতে চাই তাহলে অল্টারনেটিভ কি হতে পারে? মানে আমি কি ম্যানুয়াল কিছু তৈরি করতে হবে তখন? না আমি ম্যানুয়াল কিছু বলি নাই, যেগুলো লাগবে না, হ্যাঁ, সেগুলো লাগবে না সেগুলো ইউজ করবেন না, আর যেগুলো লাগবে সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, আর আমি আসবো একটু পরেই আসবো গুগল অ্যানালিটিক্সটা যেমন আমি কিভাবে এটা জিনিসটা করছি, আমি এটা রিয়েল টাইম আরো দেখাবো, বাট এইগুলো আমাদের মেজার করতে হবে থার্ড পার্টি যে জিনিসটা ইউজ করি সেই জিনিসটা আসলে অল্টারনেটিভ ভালো কি অ্যাপ্রোচ হইতে পারে বা ভালো কি টুলস আছে সেটা ইউজ করার আসলে বেটার আর কি। আর ফন্টের যে বিষয়টা, ধরেন আপনার ওয়েবসাইটে একটা ওয়েব অ্যাপ্লিকেশন কয় ধরনের ফন্ট লাগে, কয় ধরনের, যেমন এটাতেই এক ধরনের হয়তো আমরা লাইট ইউজ করি বা বোল্ড ইউজ করি, একদম বোল্ড, বা হচ্ছে আর কি লাইট বোল্ড এক্সট্রা বোল্ড বা এই ধরনের কিছু ইউজ করি। কিন্তু আমি আমি হচ্ছে কি করলাম, যে সব ধরনের আমি গুগল ফন্টে যদি যাই যে কি কি আছে। আচ্ছা, ওপেন সেন্স, এখন কি ধরনের লাইট, লাইট 300 ইটালিক রেগুলার, অনেক 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 ধরনের, হ্যাঁ অনেক,
এগুলো যদি আমি সবে আমার প্রয়োজন আমি ধরলাম হচ্ছে বোল্ডটা দরকার আর বুট ইটালিকটা দরকার নেই, কিন্তু আমি সব লোড করে নিলাম পুরো ফন্টটা, তাহলে কিন্তু এটা কখনো না মানে এটা আসলেই পারফরমেন্সের ইম্প্যাক্ট ফেলবে আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আসি হচ্ছে ডাটা ফেচিং, এপিআই অপটিমাইজেশন। এখন ধরেন আপনার এপিআই এর ডাটা ফেচ করার দরকার হচ্ছে শুধু ধরেন ইউজারের নাম আর হচ্ছে তার অ্যাভাটারটা, বাট আপনি লোড করলেন ইউজারের কতগুলো পোস্ট করছে, সে পোস্ট আছে, হ্যাঁ, সেগুলো আপনি লোড করলেন। তার হচ্ছে তার অ্যাড্রেসটাও আপনি লোড করলেন। তার হচ্ছে কি বলা যায়, কমেন্ট, পোস্টের যত কমেন্ট আছে সেগুলো আপনি লোড করলেন, তাহলে সেটা আসলে আসলে ইম্প্যাক্ট পড়বে আসলে অ্যাপ্লিকেশনের পারফরমেন্সের উপর। এখন একটা বিষয় আছে, ধরেন আপনার একটা সিআরএম এ বা একটা অ্যাপ্লিকেশনে আপনার ইউজারের ডাটা আছে ধরেন 10,000, বা আপনার একটা এইচআরএম সিস্টেমে আপনার এমপ্লয়ির ডাটা আছে 10,000। একবারই যদি আপনি 10,000 ডাটা লোড করেন তাহলে কিন্তু আসলে প্রবলেম পড়বে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আমরা পেজিনেশন ইউজ করতে পারি, যে আমি ফার্স্ট অফ অল প্রথমে 10টা ডাটা লোড করব, পরে যদি ইউজারের প্রয়োজন হবে সে নেক্সট পেজে যাবে। যদিও এটা ব্যাকএন্ড ডেভেলপার করে দিবে, বাট ওই জিনিসটা আমরা ফ্রন্ট এন্ডে হচ্ছে ইউজ করব। বাট যদি ব্যাকএন্ড ডেভেলপার না করে, অনেকে করে না, তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে যে আমাদের পেজিনেশন করে দিতে, যাতে আমাদের একবারই ডাটাটা আমাদের ফ্রন্ট এন্ডে লোড না হয় আর কি। হুম। এখন আর একটা বিষয়, হেভি রেসপন্স। ব্যাকএন্ড ডেভেলপাররা কি করে যে হচ্ছে ডাটা আমার যেগুলো দরকার নাই, শুধু দরকার এমপ্লয়ির ইনফরমেশন বা তার পেরোলের ডাটা বা তার হচ্ছে অ্যাটেন্ডেন্সের ডাটা, সব ডাটা একসাথেই দিয়ে দেয়। আমাদের দরকার না, আননেসেসারি ডাটা কোনো কিছু নিব না। আরেকটা কাজ করতে পারি আমরা এপিআই অপটিমাইজেশনের জন্য ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আর কি, আমরা ব্যাক এন্ডে হচ্ছে প্রিফেস করতে পারি, যে এই ডাটাগুলা আমরা হচ্ছে আগে থেকে ফেস করলাম, সেটা হলো পরবর্তীতে হলো আমি ইউজ করব। আচ্ছা, রিকোয়েস্ট ডুপ্লিকেশন। এখন ধরেন আহ, আপনার প্রোফাইলের প্রোফাইলের ইমেজ আপনি হচ্ছে বারবার হেডারের মধ্যে আছে, বাট বাট বারবার আপনি ওটাকে লোড করতেছেন। হুম। ওই ইউজার ইনফো এপিআই থেকে বারবার ইউজ করতেছেন ওই জায়গাটা। আননেসেসারি ডুপ্লিকেশন রিকোয়েস্ট দেওয়ার আসলে বা এপিআই হিট করার কোনো প্রয়োজন নাই, না করাই ভালো আর কি, অনেক ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, যেটাতে আসলাম আর কি, ধরেন আপনার একটা ইউজারের ইনফরমেশন অনেক আছে, পোস্ট আছে, কমেন্ট আছে, বাট আপনার ইউজারের কোন ইনফরমেশন দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজটা দরকার। তাহলে আননেসেসারি কিন্তু পোস্টের অনেক অবজেক্টের মধ্যে অ্যারে অফ অবজেক্ট থাকতে পারে, আরো অনেকগুলো থাকতে পারে, বাট সেই সব ডাটাগুলো আপনার হচ্ছে লোড করার প্রয়োজন নাই। হ্যাঁ, এটার জন্য আমরা বিভিন্ন মেকানিজম ইউজ করতে পারি, বা ইউজার ব্যাকএন্ড ডেভেলপারকে বলে দিতে পারবো, যেটা হলো যে আমাদের শুধু এতটুকু এই ডাটাগুলো দরকার, তাহলে সে দিবে। আমরা হয়তো ফিল্টারিং ইউজ করতে পারি এর জন্য, বা ফিল্ড বলে দিতে পারি, বা এই জন্য আরো কিছু কাজ করতে পারি আর কি। আচ্ছা, আমি যেটা বললাম আর কি, যে একবারই সব ডাটা লোড না করে আমরা হচ্ছে চাঙ্কে চাঙ্কে ডাটাগুলো লোড করলাম, যে এখন 10টা, পরবর্তীতে 10টা ইউজার, নেক্সট পেজে 10টা ইউজার, পরের পেজে 10টা ইউজার, মানে পেজিনেশন ইউজ করতে পারে আর কি। আচ্ছা, নেটওয়ার্ক অপটিমাইজেশন। আমাদের নেটওয়ার্ক অপটিমাইজেশনে আমরা দেখবো হচ্ছে কিভাবে কমানো যায় আর কি, রিকোয়েস্ট গুলাকে আসলে কিভাবে কমানো যায়। যে সেটা হইতে পারে এপিআই রিকোয়েস্ট, সেটা হইতে পারে এক আমি হচ্ছে যে কোনো ধরনের রিকোয়েস্ট হইতে পারে আর কি। হুম। আর রিকোয়েস্ট গুলোকে প্রায়োরিটি বেস করাটা আসলে আরো একটু বেটার আর কি। ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা, জি, অবশ্যই ভাই। ভাই প্রেজেন্টেশনের ব্যাপারটা নিয়ে আর কি, এখন যদি প্রেজেন্টেশন করা হয় আর হ্যাঁ। যদি আপনার কার্সর বেস প্রেজেন্টেশন করা হয়, মানে আমরা কোনটার ক্ষেত্রে কিভাবে আর কি মানে ব্যাক এন্ড থেকে রেসপন্স নিয়ে কাজ করব?
আচ্ছা, আপনি একটু আপনার সাউন্ডটা লো আসতেছে, একটু ভালো করে যদি বোঝাই বলতে হয়। জি ভাইয়া, আর জি। কি আমি বলতে চাচ্ছি যে অফসেট বেস পেজিনেশন এবং কার্সর বেস পেজিনেশন এইটার ক্ষেত্রে হুম। আমরা কিভাবে আর কি ফ্রন্ট এন্ডে আর কি মানে অপটিমাইজেশন করব। আহ এটা তো আসলে অনেক ভাবেই করা যায়। এখন হচ্ছে আমি আসলে আপনার কোশ্চেনটা এখনো ক্লিয়ার না আর কি। অফসেট পেজিনেশন আর হচ্ছে কি বললেন? কার্সর বেস পেজিনেশন। জি ভাই, আপনি হুম। একটু আগে আর কি যেটা পেজিনেশনটা দেখালেন এটা মূলত হচ্ছে হুম। আপনার অফসেট বেস পেজিনেশন। হুম। হুম। আর কার্সর বেস প্রেজেন্টেশনটা ভাইয়া যেটা আর কি স্ক্রল করলে আর কি যেটা আর কি দেখা যায় আচ্ছা, এই আচ্ছা। স্ক্রলের মাধ্যমে আর কি। হুম। হুম। এখন আমাদের অপটিমাইজেশনটা আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে করব এটা। আচ্ছা, আপনি বললেন হচ্ছে মানে আমরা কার্সর বেস আর ইয়ে বেস অপটিমাইজেশন, যেটা হলো আমার হলো কি বলা জি যায় ভাইয়া। যে আমি একবারই একটা পেজ বাই পেজ, বা আমি যখন কার্সরে যখন নিয়ে আসতেছি তখন সে অনুযায়ী সে পেজিনেশন হচ্ছে আর কি। আহ এটা আসলে আহ অনেকভাবেই করা যায়। হুম। বাট আমাদের ওইটার ব্যাকএন্ড ডেভেলপারের সাথে আসলে ইয়ে করতে হবে, প্ল্যানিং করতে হবে যে হচ্ছে আমাদের আহ, এই লেভেলের পেজিনেশন প্রয়োজন। সেই অনুযায়ী আসলে ব্যাকএন্ড ডেভেলপারটা সলিউশন দিবে, সেই অনুযায়ী পেজিনেশন ইউজ করে কাজ করতে হবে আসলে। Okay, ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, কোড লেভেল অপটিমাইজেশন। হ্যাঁ, এখন কোড লেভেল অপটিমাইজেশন বলতে হচ্ছে ডিরেক্ট আপনার হলো কোডে অপটিমাইজেশন। হুম। আমরা যদি সিএসএস বা এইচটিএমএল অপটিমাইজেশনের কথা বলি, আমরা রিয়াক্টে যখন ইউজ করি দেখা যায় হলো আমরা আননেসেসারি মানে ডিভ ইউজ করতে থাকি, বা দেখা যায় একটা সেকশনের ভিতর আরেকটা সেকশন ইউজ করতে আসি। এটা আসলে আননেসেসারি করাটা আসলে ঠিক না। সেমেন্টিক এচটিএমএল আমাদের প্রজেক্টে আমরা চেষ্টা করব যে হলো আহ, যে শুধু ডিপ দিয়েই পুরো প্রজেক্টটা শেষ না করে, যে বর্তমান যেগুলো সিমেন্টিক এচটিএমএল ট্যাগ গুলো আছে, অ্যাসাইড, মেইন বা ফুটার বা হেডার, সেগুলো ইউজ করা। এবং পারফরমেন্সের উপর আরেকটা বিষয় জিনিস ম্যাটার করে, সেটা হলো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যে আমার ইমেজ ট্যাগের মধ্যে অল ট্যাগটা হোক, বা এরিয়া টিপ, অল ট্যাগ না মানে এরিয়া, অল্ট হচ্ছে অ্যাট্রিবিউট আর কি। তারপরে দেখা যাচ্ছে ইনপুট বা এই ধরনের জিনিসগুলোতে হচ্ছে এরিয়া অ্যাট্রিবিউট, বা যদি আমার লিঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট গুলা বা অ্যাক্সেসিবিলিটি আমাদের আসলে ফোকাস দেওয়াটা উচিত আর কি। আচ্ছা, এখানে একটা আই থিঙ্ক এই টুলসটার সাথে অনেকে পরিচিত হইতেই পারেন আবার নাও হইতে পারে, সেটা হলো আমাদের দেখা যায় অনেক কম্পোনেন্ট আমরা তৈরি করে ফেলি, বা অনেক কোড লিখে ফেলি। ধরেন জাভাস্ক্রিপ্ট কোড, আমি ইয়ার দিকে রিয়াক্ট বা ভিউজেস ওদিকে না যাই, সেটা হলো অনেক জাভাস্ক্রিপ্ট আনইউজ কোড বা কম্পোনেন্ট আমরা লিখে ফেলি, যেগুলো আমরা কোথাও হয়তো ইউজও করি নাই, বা অনেক অনেক ডিপেন্ডেন্সি আছে যেগুলো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আমরা আমাদের প্রজেক্টে ইনক্লুড করছি বাট ইউজ করি নাই। হ্যাঁ, এগুলো লাগতেছেও না, সেগুলো আমরা চাইলে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। নিপ নামে একটা প্যাকেজ আছে, যেটা হলো জাস্ট হলো ওই প্যাকেজটা দিয়ে আমরা হলো কি করতে পারি, যে আমাদের আনইউজ যেগুলা ফাইল আছে বা জাভাস্ক্রিপ্টের কোড আছে বা ডিপেন্ডেন্সি আছে, কি কি ইউজ হয় নাই, সেগুলো আমরা ইউজ করে সেগুলোকে রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, নিপ এই টুলটা আর কি অনেক ভালো আর কি কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয় রেন্ডারিং। আচ্ছা, এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারে। হ্যাঁ। জি। আব্দুল কাদের ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, মানে কেটে কেটে আসতেছে।
না, ক্লিয়ার না আর কি। হুম, অনেক স্লো। এটা আসলে আহ, শুধু নেক্সট না, জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের ইকোসিস্টেমে কাজ করবে আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে কাজ করবে, একটু ইউজ করে দেখতে পারেন। আহ, খুবই এটা কঠিন কিছু না। আমরা যদি খুবই সিম্পল আর কি, টুলসটা অনেক ভালো। হুম, কি কি ফাইল আছে না আছে সব বলে দিবে, সেখান থেকে ফাইলগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। জি ভাই, অবশ্যই। আচ্ছা, ওই যে এপিআই কলিং এর ক্ষেত্রে আপনি ওই যে একটু আগে একটা জিনিস দেখাইছিলেন যে পার্সোনাল ইনফরমেশনের পাশাপাশি সেখানে যদি পোস্ট কমেন্ট এরকম কিছু ধরেন লোডি জিনিসপত্র থাকে, হয়তো সেটা আমার প্রয়োজন নাই, তাহলে সেটা হুম, এপিআই তে পাঠানোর দরকার নাই। তা আমি জি হয়তো আমার পেজের অন্য কোনো জায়গাতে ওই ইনফরমেশনটা দরকার হতে পারে, তো তখন আমি কি ব্যাকএন্ড ডেভেলপারকে মাল্টিপল এপিআই বানাতে বলবো ওই জিনিসটার জন্য? হ্যাঁ, অবশ্যই। আপনার ধরেন আপনার পোস্টটা বা কমেন্টটা শুধু ওই স্পেসিফিক জায়গাতে পড়ে, তখন ব্যাকএন্ড ডেভেলপ হয়, তখন তো মাস্ট বি শুধু আপনি ইউজারের প্রোফাইলের ইনফরমেশন থাকে। আপনার যদি যদি একটা ব্লগ অ্যাপ্লিকেশনের কথা বলি, তখন কমেন্টের জন্য তো আলাদা এপিআই থাকবে, তখন আপনি সেখানে শুধু সেই জিনিসটা ইউজ করলেন। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, রেন্ডারিং প্যাটার্নস, আমরা আসলে রেন্ডারিং সব ধরনের রেন্ডারিং সম্পর্কে মোটামুটি সবার অনেক ধারণা আছে। যেমন আগে না, এখনো ইউজ করা হয় যে হচ্ছে উম, মানে ট্রেডিশনাল বা পুরাতন যেগুলা অ্যাপ্লিকেশন আছে, তা সবাই ম্যাক্সিমাম হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং এর কাজ করে। হ্যাঁ, আর হলো বর্তমান মডার্ন অ্যাপ্লিকেশন গুলো যেগুলো রিয়াক্ট বা বলেন হচ্ছে ইউজে, সেটা হলো সার্ভার সাইড রেন্ডারিং এ কাজ করে। এবং এর পাশাপাশি আমাদের ফ্রন্ট এন্ডে অনেক ধরনের রেন্ডারিং আছে। হ্যাঁ, সেটা হতে পারে সিএসআর, এসএসআর, এসএসবি, আইএসআর। এবং এগুলাকে যদি কখনো আপনার কম্বাইন করা লাগে, যে আপনার সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আপনার কম্বাইন লাগে, তাহলে আপনি সেটাকে এমএসআর ও বলা যাইতে পারে আর কি। হুম, যে আপনার প্রয়োজন ভেদে আপনার যদি এই পেজটাকে বা এই কম্পোনেন্টটাকে সার্ভার সাইড রেন্ডারিং করাটা জরুরি, বা এটা সার্ভার সাইড রেন্ডারিং টা বেটার, তাহলে আপনি সার্ভার সাইড রেন্ডারিং করবেন। আর যদি আপনার দেখা যায় হচ্ছে না, এটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং প্রয়োজন, তাহলে এই কম্পোনেন্টটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করা আসলে ভালো। আচ্ছা, ফ্রন্ট এন্ড ক্যাশিং। হুম, আমরা ব্যাক এন্ড ডেভেলপার হয়তো ব্যাক এন্ড ক্যাশিং করে দেয়, যে আমি যদি কোনো ইউজার বা কোনো ইউজার হচ্ছে এই এপিআই টা হিট করলো, তার পরবর্তীতে সে হলো ব্যাক এন্ড ডেভেলপার ক্যাশ করে দেয় আর কি। But আমরা ওই জিনিসটা আমরা ফ্রন্ট এন্ডে ক্যাশ করতে পারি। হ্যাঁ, দেখা যায় আমরা হচ্ছে আহ, যে হলো ইন মেমোরি ক্যাশে ইউজ করি, বা স্টেট ম্যানেজমেন্ট যখন ইউজ করি, তখন আমরা ক্যাশ গুলোকে আমরা তো লোকাল স্টোরেজে বা কুকিজে আমরা রাখি, সেটাও আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আমরা হচ্ছে বিল্ড অপটিমাইজেশনের বিষয়টা আর কি। হুম, আমরা তো আগে যখন রিয়াক্ট এর কথা যদি বলি, তাহলে হচ্ছে ফ্রন্ট এন্ডে আগে হচ্ছে রিয়াক্ট এর বান্ডেল হিসেবে ওয়েব প্যাক ইউজ হইতো। বাট আমরা এখন সবাই ম্যাক্সিমাম ভিড ইউজ করতেছি। এরকম এরকম আরো কিছু বান্ডেলার আছে, যেগুলা হচ্ছে বান্ডেলার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন অনেক আসলে অপটিমাইজেশনটা অনেক ডিপেন্ড করে আর কি। হুম, বান্ডেলারের উপরে আর কি। আচ্ছা, আহ ক্যাশিং বা হচ্ছে ফ্রন্ট এন্ড এপিআই রিকোয়েস্ট, বা কি বলা যায়, এপিআই রিকোয়েস্ট ক্যাশিং থেকে শুরু করে আহ এই ধরনের কাজ করার জন্য আমরা ডেভেলপমেন্টের টুলস ইউজ করতে পারি, বা অনেকে করে আর কি। রিয়াক্ট কোয়েরি
আর হচ্ছে এক কোরি প্লাস SWR কম্বিনেশন অনেক বেটার আর কি। হ্যাঁ, SWR নিয়ে কাজ করছেন, কাজ করে আর কি, অনেকেই কাজ করে। আমার পছন্দ আর কি SWR, ডাটা ক্যাশিং এর ক্ষেত্রে বা ডাটা এপিআই কলিং এর ক্ষেত্রে আর কি। আচ্ছা। ভাইয়া, জি। excuse me, জি। একটা মেসেজ আসছে। লুৎফুল্লাহিল লাবিব ভাই একটা মেসেজ দিয়েছে, একটু যদি দেখতেন কাইন্ডলি। আচ্ছা। আচ্ছা, রিজওয়ান ভাই অনেক। উনি রেন্ডারিং স্ট্র্যাটেজি যেগুলো ছিল ওগুলোর কথা বলছিলেন আর কি। নেক্সট জেএস এর যে রেন্ডারিং স্ট্র্যাটেজি গুলো ছিল যেগুলো। ও আচ্ছা, ঠিক আছে, আমি কমপ্লিট করে তারপর হচ্ছে কুইজ শেষে এগুলা কোশ্চেন গুলা, এই ইয়ার কোশ্চেন গুলা নেবো। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, টুলস কিছু আছে যেগুলো আমরা আসলে আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটের মনিটরিং বা মেজারমেন্ট, যেগুলো আসলে পারফরমেন্স মেজার কিভাবে করতে হয়, সেগুলোর জন্য আমরা ইউজ করতে পারি। টুলস আছে এগুলো, যেমন গুগল ক্রোমের ওয়েব ডেভেলপার টুলস, লাইট হাউস, বা গুগলের পেজ স্পিড ইনসাইট, বা আনলাইট হাউস, বান্ডেল ফোবিয়া নামে একটা ইয়ে আছে, যেটা আমাদের আসলে যে আমি ধরেন কোনটা লোড্যাশ ইউজ করলাম, উম, বা হচ্ছে আমি সোয়াইপার জেএস ইউজ করলাম বা সার্চ জেএস ইউজ করলাম, সেটা আসলে সাইট আমার কতটুকু ব্যান্ডেল ইউজ করতেছে বা কতটুকু এই এটার সাইজ, সার্চ জেএসটা, বা আমি এটার অল্টারনেটিভ রিয়াক্ট রিয়াক্ট সার্চ ইউজ করতে পারি কিনা, বা অন্য কোনো ইউজ করতে পারি কিনা, এই টুলসটা দিয়ে আর কি আসলে করা হয় আর কি। হুম। এরকম কিছু অনেক টুলস আছে আমরা ইউজ করতে, বাট এগুলাই বেশি ইউজ হয় আর কি, বা ইউজ করি বা আমি করি আর কি। আচ্ছা, পেজ ইনসাইট বা আমি যদি লাইট হাউস বা এই ধরনের টুলস গুলো আসলে কিসের উপর আসলে পারফরমেন্সটা মানে বা স্পিডটা কিভাবে মেটার ইয়ে করে আর কি, মানে কি বলা যায়, মেজারমেন্ট করে। এরা ম্যাক্সিমাম করে হলো আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি কতটুকু, আর কতটুকু বেস্ট প্র্যাকটিস ফলো করছেন, আর ওয়েবসাইটটাতে এসইও আছে কিনা, এটার উপরে আসলে তারা উম, দেখে আর কি, এই টুলস গুলো আর কি। সেটা হতে পারে লাইট হাউস, পেজ স্পিড, বা আনলাইট হাউস, বা জিটি ম্যাট্রিক্স, এগুলা টুলস গুলা আসলে আহ, এগুলার উপরে ইয়ে করে। আচ্ছা, যদিও আমার ওয়েবসাইটে জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট, বাট আমি হচ্ছে উম এটা আমার অপটিমাইজেশনের আগে, তারও আগের যদি আমি স্ক্রিনশট রাখতাম তাহলে হয়তো বা দেখানো যাইতো। আহ, সেটা হচ্ছে মোটামুটি অনেক অ্যাক্সেসিবিলিটি অনেক লো ছিল। আহ, এখন হয়তো বা এটা বেটার করছি, বা এটাও বেটার না, এর থেকে বেটার আছে, বাট এটা হলো মানে কিছুদিন আগের আর কি, হয়তো বা 10 দিন আগের। এটা পারফরমেন্স অ্যাক্সেসিবিলিটি বেস্ট প্র্যাকটিসে ফলো করা নাই, এসইও করা আছে বাট করা নাই আর কি। আগের একটা স্ক্রিনশট যদি থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম, সেটা স্কোর হয়তো বা 55 বা 60 এরকম বা 70 ছিল, সেটাকে অপটিমাইজ করে 100-এ নিয়ে আসার চেষ্টা করছি আমি আর কি। হুম। আচ্ছা। আচ্ছা, একটা মিনিট, আমি একটু কথা জি। বলি প্লিজ। জি ভাই। হ্যাঁ, আহ, সেটা হচ্ছে আমার মুনির ভাইয়ের সাথে কথা হয়েছে, তুষার ভাই, ওকে, আপনাদের যিনি যিনি ইনস্ট্রাক্টর আছেন এখন এখানে। এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আমরা সামনে একটা হ্যান্ডস অন হ্যান্ডস অন কোডিং করে, ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশনে কিভাবে করে লাইট হাউস স্কোরকে ইমপ্রুভ করা যায় তার উপরে একটা পুরো একদিনের হতে পারে বা 2 দিনের হতে পারে, এটা আমরা এখনো ঠিক করিনি। এই জিনিসটা ঠিক করা হবে সামনে। আমরা হতে পারে 1 or 2 উইকস এর মধ্যে আরেকটা সেমিনার করব, সেটা হতে পারে 1 দিনের বা 2 দিনের হতে পারে বা ম্যাক্সিমাম 3 দিনের হতে পারে। এখনো ঠিক না, ডেস কত সময় লাগবে ঠিক না, বাট এটা একেবারে হ্যান্ডস অন কোডিং করে একটা ওয়েবসাইট আপনাকে আগে থেকে হতে হতে পারে কিছু কিছু কোড করা থাকবে, বাট লাইট হাউস স্কোর কিভাবে করে ভালো করা যায় তার উপরে আমরা একটা ওয়ার্কশপ লঞ্চ করতে যাচ্ছি, একদম হ্যান্ডস অন ওয়ার্কিং, ঠিক আছে। সেটা একটু লম্বা সময় ধরে হবে, প্রায় 3 ঘন্টা ধরে ক্লাসগুলো চলবে, 3 ঘন্টা করে, 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে ম্যাক্স। অ্যান্ড এর মধ্যে আমরা চেষ্টা করব যে এই পুরো জিনিসটাকে কভার করা যায়, কিভাবে করে একটা ওয়েবসাইটের লাইট হাউস স্কোরকে 100% ইজ ডিফিকাল্ট, বাট 95+ যাতে করা যায়, সেই চেষ্টা আমরা করব। না,
100 ডিফিকাল্ট না ভাই, 100 করা পসিবল, বাট আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের উপরে আসলে নির্ভর করে যে এটা কি হচ্ছে এটা ভাই কিছুদিন পর পর গুগল তার রুলস গুলো আপডেট হুম করে। রুলস গুলো আপডেট করে যে আমার হ্যাঁ অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে, হ্যাঁ এই যে এমনকি আপনার ওয়েবসাইটের আপনার একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আপনার যে কালার কন্ট্রাস্টটা ঠিক আছে কিনা। আমি যদি এটাতে হুম, হোয়াইট কালার দিতাম, তাহলে এটার উপর আমার পারফরমেন্সটা ম্যাটার করতো। এটাতে আচ্ছা আমার আমি একটু হোয়াইট শেষ ছিল। করি। আচ্ছা ঠিক আছে, জি আমি একটু শেষ করি, কারণ এগুলো নিয়ে আপনি কথা বলবেন, আমি আর কথা বলবো না। ওকে, জি তাহলে আমরা এটার উপরে হতে পারে 2 দিনের বা 3 দিনের একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ লঞ্চ করতে যাচ্ছি। টাইম, ডেট এগুলো কোনো কিছু এখনো ঠিক হয় নাই, বাট এটা আসবে এবং খুব দ্রুত আসবে, হতে পারে নেক্সট 2 উইকস। এটা একটা পেইড একটা হবে, কি বলে এটাকে, এটা একটা পেইড হবে, ওয়ার্কশপ হবে আমাদের, কারণ আমাদের এখানে এর পিছনে প্রচুর এফোর্ট দেওয়া লাগবে, অনেক এফোর্ট দিয়ে আমরা এই জিনিসগুলো শেখাবো। সো ইয়েস, তো এখানে আমি এখন একটু দেখতে চাই কেউ কি ইন্টারেস্টেড আছেন এই পেইড ওয়ার্কশপের জন্য। রিজওয়ান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ক্লাসের শেষেই রিকোয়েস্টটা করতাম, আপনি অলরেডি বলে দিয়েছেন বলে অনেক থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আমি রিকোয়েস্টটা করতাম যে এটা আসলে একদিনের না, মানে সেশনটা আজকে তো হয়তো বা শুধু বেসিকটা হবে। আপনি না অলরেডি না, বলে দিয়েছেন এই জন্য ওকে ওকে, ধন্যবাদ। ওয়েট, আজকে হচ্ছে থিওরিটিক্যালি কনসেপ্ট গুলো বলা হচ্ছে যে কোন কোন জিনিস জি জি। ইমপ্রুভ করলে একটা ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ হয়ে যায়, বাট ওই দিন না হ্যান্ডস না অন কোডিং করা হবে। না, অবশ্যই আমি এই আপনি অলরেডি যেটা বলেছেন এটা আমি রিকোয়েস্টটা শেষে করতাম আর কি, আপনি অলরেডি বলে দিয়েছেন। আমি বুঝতে চাচ্ছি যে আমি ওকে ইন্টারেস্টেড আর কি। আর আরেকটা রিকোয়েস্ট ছিল, ক্ষমা ওকে, করে দিবেন, ঠিক আছে। আমার 3-4 তারিখ খুব, মানে সরি 2-3 তারিখ মানে শুক্র শনি একটু সমস্যা আছে। একটু প্লিজ ভাইয়া 2-3 তারিখটা বাদ দিয়ে যদি করেন বা অন্য উইকেন্ডটা করেন খুব উপকার হয়, কিন্তু অফিসও থাকে তো। তো এটা করলে খুব বুঝতে উপকার হবে পেরেছি। এবং আমি অবশ্যই থাকবো, আর কেউ থাকুক না দুই থাকুক তিন আমি থাকবো তারিখ তো ইনশাল্লাহ। 4-5 দিন পরেই চলে আসবে, 2-3 তারিখ না, আমরা হ্যাঁ আমরা হ্যাঁ। অ্যাটলিস্ট 2 উইকস, 2 উইকস জি 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 জি, লাগবে আপনি আমাদের। একটু সময় নেন। জি ভাইয়া, সময় আর নিয়ে এবং আমরা হলো হচ্ছে উইকেন্ডে রাখেন যাতে আমরা মানে অ্যাটেন্ড করতে পারি, অফিস উই থাকে উইল ট্রাই, যেহেতু। উই উইল তো ট্রাই। আমি আমাকে আমি ভাইয়ের সাথে ইন্টারেস্টেড। কথা বলতে হবে। জি আচ্ছা, জি। এখানে কি আর কেউ আছেন? আপনারা প্লিজ একটু আর হ্যান্ড আরেকটা রেজ বিষয় করে হলো একটু ভাইয়া, জানিয়ে দিন। মানে একদম বেসিক স্ক্র্যাচ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলেই নিয়েন, পেইড রাখেন কোনো সমস্যা নাই, বাট শিখতে চাই এবং করতে চাই আর কি, এবং রিসোর্স গুলো তো আমার হবে আহ, ইনশাল্লাহ। দেখেন, ভাই পুরোটা কি অনলাইনে এটা হবে না সম্ভবত অফলাইনে? অনলাইনে হবে ভাই, অনলাইনে হবে, আমি একটু বলি শেষ করি। জি অনলাইনে হবে, অ্যান্ড সম্ভাব্য রিয়াক্ট জেস এবং নেক্সট জেস এর উপরে দেখানো হবে, তাই রিয়াক্ট জেস এবং নেক্সট জেস আপনাকে আগে থেকে পারতে হবে। ওটার ফান্ডামেন্টাল আপনাকে আগে থেকে জানতে হবে, কারণ ওই জিনিসটা শেখানোর এটা কোর্স না, ওটা শেখাতে গেলে তো প্রায় 3 মাসের একটা কোর্স লঞ্চ করতে হবে না না, রিয়াক্ট জেস, ফান্ডামেন্টাল না, ওটার ওইটা না। বেস্ট প্র্যাকটিস বাট বা ফাইল স্ট্রাকচার ফোল্ডার স্ট্রাকচার এগুলো আর কি, সব বেস্ট প্র্যাকটিস দিয়ে আর কি। আচ্ছা, সেটা আপনি মেন্টরের সাথে কথা বলে নেবেন। বাট আমরা জি হচ্ছে কিভাবে করে লাইট হাউস স্কোরকে আপডেট করা যায়, একটা ভালো স্কোর নেওয়া যায়, কারণ যখন আপনি ভালো স্কোর রাখতে পারবেন লাইট হাউসের, ইন্টারভিউ বোর্ডে বলতে পারবেন, ট্রাস্ট মি, আপনার ইন্টারভিউতে জব পাওয়ার পসিবিলিটি এখান থেকে ওইখানে চলে যাবে। হ্যাঁ, আপনি হচ্ছে আপনার সিভির মধ্যে লিখে দিবেন যে আমি লাইট হাউস স্কোরকে 100% বা 95%, 96% রাখার যোগ্যতা আছে আমার। হয় হয় না, এরকম হয় আমাদের, যে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, ঠিক আছে, সিভি যায় 100টা সিভি থেকে 5 জনকে ডাকে, কিন্তু কোন 5 জনকে ডাকলো, আমার আমার নাম আসলো না। বাট আপনি যখন বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটে লাইট হাউসের স্কোরটাকে আপনি 100% বা 99 বা 98% রাখতে পারছেন, দেখবেন আপনাকে ডেফিনেটলি একটা কল চলে আসবে, আপনার সিভি শর্টলিস্ট হবে, অ্যান্ড ইউ উইল গেট আ কল যে ভাই আপনি আসেন, ইন্টারভিউ দেন। অ্যান্ড মোস্টলি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে তো হতে পারে ওরকম এক্সপেকটেশন করা হয় না, বাট যখন আপনি মিড লেভেল ইঞ্জিনিয়ার হবেন, সিনিয়র ইঞ্জিনিয়ার হবেন, আপনার থেকে ডেফিনেটলি এক্সপেক্ট করা হবে। এর ছাড়া আপনার চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ গাইস। অল রাইট, দ্যাটস অল ফ্রম মি। কেউ হ্যান্ড রেজ করেন রিজন নাই, ভাই, আই জি ডোন্ট নো। আরেকটা কোশ্চেন ছিল। আপনি বলেছিলেন যে এপিআই অপটিমাইজেশন, ওটাও কি এটার মধ্যেই পড়ে ভাই, না ওটা না, আলাদা? ওইটা না, ওগুলো আলাদা। ওটা ওটা আচ্ছা ওটার সাথে এটার কি সম্পর্ক? ওকে, আচ্ছা। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের লাইট হাউস স্কোর আপডেট করা। সো এটার উপরে সামনে ইনশাল্লাহ আসবে। অলরাইট ভাই, আপনারা স্টার্ট স্টার্ট করেন। মুনির ভাই প্লিজ মাইন্ড করবেন না, হুম শুরু করুন। হ্যাঁ হুম, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে সেশনটা অনেক কিছু দেখানোর, অনেক কিছু করার প্ল্যান ছিল, হ্যাঁ, বাট হয়তোবা কতটুকু ইফেক্টিভ হয়েছে আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন, কারণ আমি হচ্ছে গত 3 দিন থেকে খুবই অসুস্থ। হ্যাঁ, but চেষ্টা করছি আর কি আমার তরফ থেকে আসলে করার জন্য
কন্টেন্ট গুলো রেডি করার জন্য। আর দেখা যায় 8-9 ঘন্টা অফিসে সময় দিয়ে সেও রেডি করার জন্য একটু টাফ। হ্যাঁ, বাট আমি আজকে অসুস্থ আর কি, চেষ্টা করছি আর কি একটু করার জন্য। আচ্ছা, আমরা একটু কুইজ টাইপের কিছু করতে পারি, হ্যাঁ? জাস্ট মিনিট, আমি হলো একটু সময় দেন। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন কুইজটাতে। জি ভাই, শুনতে পাচ্ছি। হুম, ভাই আপনারা, আচ্ছা, আপনার কথাটা স্লো স্লো আসছে, বাট আমি বুঝতে পারছি সেটা দেখা যায় লার্জ কন্টেন্টফুল পেন্ট। আমার ওয়েবসাইটে সবচেয়ে বড় লার্জ কন্টেন্টফুল পেন্ট, বা আমার সবচেয়ে বড় লোড হতে কতটুকু, কোন জিনিসটা সময় লাগছে। হ্যাঁ, এটা ধরেন আমার এই ইমেজটা যদি লোড হতে ধরেন 2 মিনিট সময় বেশি লাগলো, 2.5 মিনিট বা 4 4 মিনিট, সরি, সেকেন্ড আর কি, 4 সেকেন্ড সময় লাগলো, তাহলে কিন্তু আসলে, তাহলে বলা যায় এটা ব্যাড আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমার একটু কমায় নিয়ে আসতে হবে, যে যাতে আমার 2 সেকেন্ডের মধ্যে আমার লোড হয়ে যায় আর কি এই ইমেজটা হোক, বা প্লাস আমার ওয়েবসাইটের বা আমার অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় ফাইল সাইজ কোনটা, সেটা যে জাভাস্ক্রিপ্টের হোক বা যে ইমেজ হোক, কোনটা সেটাকে যাতে লোড হইতে, বা সেটা লোড টাইম যাতে 2 সেকেন্ডের বেশি না হয়, তাহলে আসলে পারফরমেন্সটা ম্যাটার করবে তখন। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এখন ধরেন যে লেগেসি বলতে আমরা কি, পুরাতন। এখন আপনার কোড, যে এখন আমার এখানেও আছে, দেখেন আমি চাইলে কত কেবি, 12 কেবি সেভ করতে পারতাম। কোথাও না কোথাও আমার যে জিনিসটা দরকার নাই, সেটা হইতে পারে অ্যারে হোক বা অবজেক্ট হোক বা string, এই এই কোডগুলো আমার আহ, বা এই জিনিসটা ইউজ না করে আমি অন্য সিনট্যাক্সটা ইউজ করতে পারতাম আর কি। আমার এটা এটা যদিও ম্যাটার করতেছে না, আমার এটা বান্ডেলারের উপর নির্ভর নির্ভর করতেছে, সে আসলে ES6 বা জাভাস্ক্রিপ্ট কোন ভার্সনে সে কনভার্ট করে ফেলছে আর কি। বুঝতে পারছেন কি ভাই? এখন সে যদি ES6 এর ইএস আমরা তো আহ, মানে জাভাস্ক্রিপ্টের ওল্ড কোন ভার্সনে সে সে কনভার্ট করে ফেলছে, সেটার উপর নির্ভর করে আর কি। এখন এক এক বান্ডেলের এক এক ইয়েতে কনভার্ট করে ফেলে। আচ্ছা, আই থিঙ্ক সবাই জয়েন করে ফেলছে, মোট 8 জন। আচ্ছা, আর কেউ কি জয়েন করবেন? আমি ভাবছিলাম তো অনেকেই জয়েন করবে।
লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কটা আবার দিচ্ছি। আচ্ছা, তাহলে কি শুরু করে দেবো 8 জনেই, নাকি অন্য কেউ আরো জয়েন করবে? আচ্ছা, আপনি স্টার্ট করে দেন, বাকিরা লাগলে জয়েন হলো। এখানে কি নিবেন আপনি? জাস্ট এটা আমার টিমেরই ডেভেলপ করা, আমি করতেছি আমাদের ওকে। অফিসে। জিনিসটা টেস্টও করা হলো, জিনিসটা কাজ করা। এটা মোটামুটি বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে আহ তাদের লেকচারার প্রফেসররা ইউজ করবে আর কি টুলসটা। অ্যামেজিং। এটা ইউজিসি একটা প্রোডাক্ট। আই থিঙ্ক ইউজিসি সম্পর্কে যাদের ধারণা আছে। হুম হুম, বুঝতে পেরেছি। প্রাইভেট ইউনিভার্সিটি আচ্ছা, গুলো ইউজিসির আন্ডারে থাকে। ওকে, হ্যাঁ, তাহলে প্রাইভেট আপনি পাবলিক করেন। স্টার্ট করে দিই। আচ্ছা, সবার কাছে চলে গেছে কি? অ্যান্সার দেন এখন। নাকি প্রবলেম হয়েছে? না, এখানে তো আটকে আছে, এখন ভাই পর্যন্ত কিছু এখানে তো আসেনি। আটকে ওয়েটিং আছে। রুম, ওয়েটিং রুম দেখাচ্ছে। এখনো ওয়েটিং রুমই দেখাচ্ছে। এই যে এখন আসছে। এখন আর আচ্ছা, বুঝতে পারছি, এখন অ্যান্সার দেন। আমি অ্যান্সার করবো না। আচ্ছা, আই থিঙ্ক মনে হয় সময় শেষ হয়ে গেছে নাকি? আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কোনো কি আসতেছে না নাকি? কেউ অ্যান্সার দিতেছে না? আচ্ছা, আসছে একজনের। আচ্ছা, ওইটাই বড় হয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আর 3 নম্বর প্রশ্নটার জন্য আসলে কোনো আনসার দেওয়ার কোনো অপশন নেই। আমি প্রথম প্রশ্ন দিয়েছেন 3 নাম্বার, এটা কোনো কথা হইলো? এটা তো প্রথম প্রশ্ন হইব। সহজ থেকে না মানুষ কঠিনে যাবো? আর 3 নম্বরটাতে আনসার দেওয়া যাচ্ছে না, ইনপুট ফিল্ড ডিসেবল। আচ্ছা, এটার তাহলে স্কিপ করেন এটা। আর কিছু? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ভাই, টোটাল কতগুলো কোশ্চেন আছে? ওই তো আর দুই একটা শেষ। 7টা মনে হয় টাইপের কোশ্চেন, 4টা টাইপ দিতে হয়। টাইম এত শর্ট শর্ট টাইম দেওয়া হয়েছে, ডিফল্ট টাইম গুলোতে নিয়ে নিয়েছে 30 সেকেন্ড।
এটা কি অ্যান্সার আসতেছে না? আচ্ছা, আসছে। আই থিঙ্ক আপনারা আপনাদের নিজেদের নিজেদের যে রেজাল্ট যেগুলো ইনপুট দিয়েছেন সেগুলো দেখতে পারতেছেন। আচ্ছা, যাই হোক আমরা একটু ইয়াতে আসি, সেটা হচ্ছে আহ আমি আমার ওয়েবসাইটটাকে যদিও এখনো মোবাইল ভার্সনে হচ্ছে একটু পারফরমেন্সটা একটু এখনো ভাই বেটার এগুলোর করতে হবে আমার। কারেক্ট অ্যান্সার কিভাবে দেখতে পারবো? এটা বা আপনি কারেক্ট যদি বলে অ্যান্সার, দিতেন, এটা আপনি হচ্ছে যদি সবগুলো কুইজ, একটু বলে দিতেন আর কি। এটা কুইজ না আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর মানে আপনার অ্যান্সার গুলো যদি বলতেন তাহলে আমরা একটু আসলে কম্পেয়ার করতে পারতাম। আচ্ছা, এখানে হুইচ ফ্যাক্টর হ্যাজ বিগেস্ট ইম্প্যাক্ট অফ ফ্রন্ট এন্ড নেটওয়ার্ক পারফরমেন্স, রিকোয়েস্ট আসলে ইয়ে করার প্রয়োজন, এখানে তার কোনো কিছু নাই, যে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সও না আর ইয়া কিছু না। না, এটা আমি বানাইছি মনে হয় 2 মিনিট সময় নিয়ে, জাস্ট এত কিছু দেখি নাই। আচ্ছা, আর এটা কি, সেটা হলো রিয়েক্টিভ প্রপস চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে পরিবর্তন করা যায় কিনা। চাইল্ড কম্পোনেন্ট থেকে কি প্যারেন্ট কম্পোনেন্ট আনা ইয়ে পরিবর্তন করা যায়? হুম না ভাই, এটা তো ওয়াটার ফ্লোর মতো কাজ করে না। হুম, এক্স্যাক্টলি। আচ্ছা, এগুলা তেমন বেশি কিছু না, যে ফন্ট অপটিমাইজেশনের জন্য আমি জাস্ট কি বানিয়েছি, এটা কুইজ টাইপ না, এটা কুয়েস্ট আর কি। যে এটা হচ্ছে সবারই ইয়েগুলা নেয়া, যে যে কে কিভাবে থিঙ্ক করতেছে বিষয়টা। উনি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটা চেক করেছেন এবং অ্যাপ্লিকেশনটা মার্কেটিং করে দিয়েছেন, সহজ কথায়। সেটা সেটা বুঝতে পারছি হুম, ভাইয়া, লাস্টের আগেরটা একটু বলবেন, এপিআই যেটা ছিল। এপিআই কোনটা জানি ভাই ছিল? এইটা, হ্যাঁ, এপিআই এটা আগেরটা। সেকেন্ড লাস্ট। জি, এটা বুঝিনি আর কি। আচ্ছা, এপিআই ক্যাশ করার জন্য জনপ্রিয় টেকনিকের নাম বলুন, এটা এআই দিয়ে দিছে। মানে এপিআই এটা ক্যাশ, বুঝি নাই তবে ভাইয়া, মানে কোড এটা কিছুই স্প্লিটিং বুঝিনি। হবে না। আচ্ছা, তবে কোড স্প্লিটিং অ্যান্সার হবে না। না, এগুলো জাস্ট আমি বসাই দিছি লাস্টে। এগুলো এগুলো অ্যাকচুয়ালি একটাও অ্যান্সার না। কোড স্প্লিটিং হবে না, ইমেজ অপটিমাইজেশন হবে না, এখানে ক্যাশিং এর কোনো টেকনিকই নাই। যে যা দিয়েছেন ব্রাউজারে আদৌ কোনো টেকনিক বাইরে আছে কিছু যদি বলতেন আর কি ভাই, মানে এটা জানা নাই আসলে। কিছু আছে। ব্রাউজার মেমোরি হ্যাঁ মেমোরি ক্যাশ উম, বলে কিছু আছে, মেমোরি ক্যাশ ক্যাশ হ্যাঁ, করা যায়। আর ক্যাশিং নিয়ে রিলেটেড যদি খুবই ইয়ে থাকে তাহলে রিয়েক্ট কোয়েরিটা একটু ভালো করে দেখতে পারেন। আর এসডব্লিউআর টা বর্তমানে বেশি পপুলার আর কি। সেটা হলো ভার্সেলেরই এসডব্লিউআর টা। এইচডব্লিউ এর ফুল ফর্মটা কি ভাই, কোনটা যেন? আহ, আমিও ভুলে গেলাম আপনি কোশ্চেন করাতে। রিভ্যালিডেট স্টেট, রিভ্যালিডেট দেখি একটু। এটা কি নতুন আসছে ভাইয়া? এটা অনেকদিন থেকেই আছে। আরে ভাই, এত সুন্দর জিনিসটার নামটা সুন্দর করে ছিল, রিমুভ করে দিছে। বা এটা কি আরটিকে কোয়েরি যেভাবে কাজ করে ওইরকম ভাবে কাজ করে এসডব্লিউ হ্যাঁ, টা? ওইরকম ভাবেই কাজ করে, আর একটু বেটার আর কি। কাম সার্চ এর নামটাই, নামের ফুল ফর্মটাই রিমুভ করে দিছে। রিজন ভাইয়ের সাথে তো কথা বলতে পারবো? না ভাই, আমি জি কখনো এটা অবশ্যই। আমি এটা কখনো ব্যবহার করিনি। ও আচ্ছা, ভাইয়া কিছু কিছু ওই জিজ্ঞেস করতে চান আপনি? বলুন, শুনি। আপনার না অ্যান্সার গুলো। ভাই, আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আচ্ছা, বলুন। না ভাই, আমি আসলে এই, কিছু জিনিস আসলে একটু ইয়া করতে চাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যদি লার্জ স্কেল, যখন স্কেল করতে যায় আর কি, একটু বড় অ্যাপ্লিকেশন যখন স্কেল করতে যায়, তো তখন প্রজেক্টটাকে আসলে কিভাবে ম্যানেজ করলে আসলে বেস্ট পসিবল ওয়েতে এটাকে ম্যানেজ করা যাবে, ওই জিনিসটার মানে কোথা থেকে আসলে ইয়া করা যায়, মানে এরকম কোনো কি আই 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 লার্নিং এম সরি, রিসোর্স কথা আছে? কথা 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 একটু কেটে আসছে। আপনারা কি আরেকবার করবেন, না একটু 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 ছোট আচ্ছা, শর্টে করেন?
আমি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে আমি যখন আমার কোম্পানিতে যে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনতে কাজ করি আর কি, তো হুম, যখন আমার পেজ মানে অ্যাপ্লিকেশনটা যত গ্রো করতেছে, তো তত আমি আসলে বুঝতেছি যে আসলে আমার মানে অনেক কিছু রিপিটেটিভ হচ্ছে। তো কিছু কিছু জিনিস আমি রিইউজেবল কম্পোনেন্ট অথবা রিইউজেবল বিভিন্ন ধরনের কন্টেনার বানিয়ে এটা আমি নিজে নিজে ইয়ে করছি। আর তারপরে এপিআই কলিং, আননেসেসারি এপিআই কলিং টলিং প্রিভেন্ট করছি। বাট আমি চাইতেছি আসলে এরকম হুম, কিছু যে সাপোজ ধরেন একটা SaaS অ্যাপ্লিকেশন কেউ তৈরি করলো, তারা ওই জিনিসগুলোকে কিভাবে হুম। মেনটেন করে বা তৈরি করে বা আসলে স্কেল কর, মানে আমার আচ্ছা, এর অ্যাপ্লিকেশন সাথে বড় হবে আচ্ছা আমি আমি কিন্তু আপনার আমার আমি আপনার প্রশ্ন বেসিক বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এর সাথে ওটা আমি কোথা স্যাসের, থেকে জানতে পারবো আসলে? আচ্ছা, কোথা থেকে জানতে পারবেন? এটার সাথে আসলে স্যাস কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশনের সম্পর্ক না। এটা হচ্ছে আপনি কিভাবে করে কি বলে এটাকে, সিঙ্গেল, মানে একটা হয় না, সিঙ্গেল কোড বেস ক্রিয়েট করা। হ্যাঁ, আপনাকে সিঙ্গেল কোড বেস লিখে সার্চ দিবেন যে ফ্রন্ট এন্ডে সবকিছু সিঙ্গেল কোড বেস কিভাবে মেনটেন করবো। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একটা ফর্মের কথা চিন্তা করেন, যে আপনি হচ্ছে একটা ইনপুট নিবেন, জাস্ট আপনার আপনার ইমেইল ইনপুট নিবেন। তো এর জন্য আপনি বারবার ফর্ম জি বানাচ্ছেন, ঠিক আছে? এই জিনিসটাকে কিভাবে করে জি আপনি অটোমেট করে ফেলতে পারেন, যে আপনি একটা প্যাকেজের মতো বানিয়ে রেখে দিলেন, যখন যেখানে লাগবে জাস্ট ইম্পোর্ট করে ভ্যারিয়েবলের নাম বলে দিলেন যে এই ভ্যারিয়েবলে আচ্ছা ডেটা ডেটা আমার চলে আসবে। ওকে, এভাবে করে মানে রিইউজেবল কম্পোনেন্ট কিভাবে করে পুরো অ্যাপ্লিকেশনকে রিইউজেবল করে ফেলা যায়। যখন আপনি পুরো অ্যাপ্লিকেশনকে রিইউজেবল করে ফেলতে পারবেন, তখন দেখবেন যে পুরো অ্যাপ্লিকেশন আপনার জন্য খুব মানে ডাল ভাত হয়ে যাবে, খুব বড় কোনো বিষয় থাকবে না। আমি আমার আচ্ছা। 2023-এর ফ্রন্ট এন্ড কোর্সে এরকম কিছু শিখেছিলাম। এখন আপাতত আমি নিজেই গত 2 বছর ধরে ফ্রন্ট এন্ডে কাজ করছি না, তো আমার নিজেরই মাথা থেকে অনেক কিছু আউট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। ওকে, আর এত আচ্ছা বেস্ট আচ্ছা ভাই, প্র্যাকটিস। আপনার কি শেষ? মুনির ভাই, তুষার তুষার ভাই, আপনার আপনার কি শেষ? আচ্ছা, লাস্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। আচ্ছা, একটা বিষয়, সেটা হচ্ছে আমার নেক্সট একটা প্ল্যান আছে, সেটা হলো আমার অফিসের জুনিয়রদের জন্য এটা করা, গিট টিম কোলাবোরেশনের উপর আহ, 3 দিনের আর কি ওয়ার্কশপের প্ল্যান। কারণ দেখা যায় হচ্ছে আমি আমার অফিসের জুনিয়রদের বললাম যে হচ্ছে মেনে মার্চ করার জন্য, হুম, বা এই এই কমিটিকে রিসেট করে দেওয়ার জন্য তারা মানে অনেক জায়গায় আটকে যায় আর কি। মার্চ করতে গিয়ে কিভাবে কি মার্চ করে ফেলে, কনফ্লিক্টকে কোড টোড উধাও করে দিয়ে ফেলে। হ্যাঁ, এই জন্য আমার ভবিষ্যতে একটা প্ল্যান আছে, গিট টিম কোলাবোরেশনের উপর একটা ওয়ার্কশপ নেওয়ার। ফ্রি নিব, বাট আমাদের অফিসের জুনিয়ররাও থাকবে, বাকিরাও কলিগরাও থাকবে, বাট আমি চাইতেছি হচ্ছে ভাইয়া বাকিরা যদি কবে চায়। কবে নিবেন ভাইয়া? আমি ইন্টারেস্টেড আছি আর কি। আমি প্ল্যান করতেছি আর কি, বাকি ফ্রি হলে আর কি। আমি অনেকদিন থেকে অসুস্থ, ফ্রি হলে আমি অ্যানাউন্স করে দিব। আমার সাথে কানেক্টেড যারা ভাইয়া ওই আছেন যে আর কি। 2-3 তারিখটা একটু বাদ দিয়ে করেন আর কি প্লিজ। না না, সমস্যা নেই, এখন না। এটা হয়তো বা জানুয়ারির শেষের দিকে হোক বা অন্য কোনো সময় আর কি। এখন না আর কি, রানিং অবস্থায় না। বাট এটা প্ল্যান আছে আর কি, সেটা আর কি শেয়ার করলাম। আহ, ঠিক আছে রিজন ভাই, আমার এই আর কি যতটুকু ছিল। আর হচ্ছে 3 দিন থেকে আমি একটু অসুস্থ, আর ঠান্ডায় খুবই একটু শরীর খুবই খারাপ। প্রেজেন্টেশন তৈরি করা আহ, আর হলো প্রেজেন্ট করাটা একটু টাফ হয়ে গেছে আজকে, যদিও আমার জন্য, বাট আমি চেষ্টা করছি আমার তরফ থেকে আর কি, ভাই যতটুকু এই যে স্লাইডটা করা একটু যায়। আমাদের সাথে শেয়ার করে দিয়েন রেকর্ডের সাথে। হ্যাঁ, আমি এটা পিডিএফ করে দিয়ে দেবো ভাইকে। রেজন ভাই, আমার সাইড থেকে কমপ্লিট। হ্যাঁ ওই যে সিএসআর আর এসএসআর ছাড়া বাকিগুলো আসলে কি ছিল যদি একটু বলতেন। ও আচ্ছা, হ্যাঁ, সিএসআর, এসএসআর, তারপরে এসএসজি। আচ্ছা, মানে বাকিগুলো জানি না, মানে নামই জানি না, এটা যদি একটু হুম এক্সপ্লেন। হুম, এসএসজিটা যে এস্থেটিক সাইড জেনারেশন আর কি। দেখা গেল যে আমার একটা পেজ দেখা যায় যে অ্যাবাউট পেজ বা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি পেজ গুলা, এগুলো কিন্তু আমার হচ্ছে আমি যদি এস্থেটিক জেনারেট করে আমি হলো ক্লায়েন্টকে প্রোভাইড করি, হ্যাঁ,
তো ওখানে কিন্তু আমার কোনো এপিআই কলিং কোনো কিছু নাই, জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট। তখন কিন্তু আমি হলো এসএসজি বা এই রেন্ডারিং কনসেপ্টটা ইউজ করতে পারি। হুম। তারপর কি আরেকটা আছে ইনক্রিমেন্টাল আইএসআর আর কি, ইনক্রিমেন্টাল যেটা আহ এটা নিয়ে রিজন ভাইয়ের মনে হয় ওয়ার্কশপ নেওয়ার প্ল্যানিং আছে। হ্যাঁ, আই থিঙ্ক আমার ভাই বলছিল যেটা, সেটা হলো দেখেন যে আমার হলো আইএসআর যেটা, সেটা হচ্ছে আমার এখন ইউজার ব্লগ 10 নম্বর ব্লগের জন্য রিকোয়েস্ট করলো, তখন কি হবে, আমার অলরেডি ওই পেজটা বা ওই 10 নম্বর ব্লগটা বা আমার ওই প্রোডাক্ট পেজটা রেডি নাই, বলতে সহজ কথা যদি আমি বলি রেডি নাই আর কি, বা আমার জেনারেট করা নাই। যখন ইউজার রিকোয়েস্ট করবে তখন সার্ভার কি করবে, সে ওই পেজটা জেনারেট করে হচ্ছে ইনক্রিমেন্টালি জেনারেট করে ইউজারের কাছে সার্ভ করে দেবে আর কি। এটাই কিছু যে জেনারেশন মানে জাস্ট খালি কি বলা যায়, ওয়েবসাইটে সার্ভ করার কিছু সিস্টেম বা মেকানিজম বা রেন্ডারিং প্যাটার্ন বলতে পারেন আর কি, সিএসআর, এসএসজি, এসএসআর, এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাই, আমি কি সিএসআর এসএসআর এর উপর একটা ছোট্ট ডেমো দিব? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দেন আমাকে। দেখি একটু বাকিদের থেকে একটু শুনি আগে। যদি বাকিরা বলে যে হ্যাঁ দিতে, তাহলে একটা ছোট্ট আমি একটা আর্কিটেকচারাল ডেমো দিয়ে দিব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে সিএসআর কিংবা এবং এসএসআর জিনিসটা কি। জি ভাইয়া, মানে ওই লাইভ সিএসআর এসএসআর আর বাকিগুলোও একবার একটু বলে দিন। হ্যাঁ ভাই, শিওর। সাথে একটা বাকিগুলো ছিল সব যে দিব না, এমএসআর একটা ছিল ভাই। এই আচ্ছা আমি মেসেজটা একটা ভাই তাহলে আমার, ছোট্ট একটা দিব। এই মেসেজটা ভাই আমার বানানো। হ্যাঁ, এটা আচ্ছা সবগুলো, এটাকে ভাইয়া মাল্টিপল। আচ্ছা জাস্ট, স্ক্রিন শেয়ার করো নাই আচ্ছা ইয়া ভাইয়া, জাস্ট ওয়েট। জি জি মনির জি ভাইয়া? জি ওয়েট, আমি করছি। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করছি, আমি দেখাচ্ছি। অ্যান্ড একটা কথা, আমার আমার নেটটা নিয়ে আমি খুব আজকে ডিস্টার্ব আছি, তাই আমি জানি না যে আমি এখন শুরু তো করতেছি, আমি কি শেষ করতে পারবো কিনা, বাট লেট মি ট্রাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আসতেছে, বাট একটু সময় নিচ্ছে। আচ্ছা, মিজান ভাই একটু সময় অ্যান্সারটা দিয়ে নিচ্ছে, হ্যাঁ। দিছে। স্লেট হোয়াইল রিভ্যালিডেট ইজ ডাব্লিউআর এর ফুল ফর্ম আর কি, ওরা ওয়েবসাইট থেকে সরাই দিছে। আই ডোন্ট নো আমার নেটটার আজকে কি হয়েছে, আজকের দিনে এটা হলো। অ্যাজ আমি আমি যেহেতু এই জিনিসটাকে মেনটেন করি, হ্যাঁ ম্যানেজার বলতে পারেন আমাকে তাহলে আজকের দিনের জন্য। তো অ্যাজ আ ম্যানেজার এটা আমার জন্য খুবই, ও মাই গড, কি একটা অভিজ্ঞতা। ইভেন আমার মোবাইল ডেটাও এই বাসার মধ্যে কাজ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, হ্যাঁ, ঢুকছি ওয়ার্কশপটা অনলাইনে হলে মনে হয় আমাদের এরকম কনফিগারেশন। একটা দুর্ঘটনা ঘটতে পারে। না আমি জানি না, বাট আলহামদুলিল্লাহ ভাইয়ের নেট ভালো ছিল, এবং ভাই কিন্তু, তুষার ভাই কিন্তু এটাকে রেকর্ডিং করে রেখেছেন, ভালো হয়েছে। আচ্ছা, আমরা না একটা জিনিস দেখি আগে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটুখানি সিএসআর এবং এসএসআর শিখবো, তাই না? সিএসআর শিখবো এবং হচ্ছে আর কি শিখবো, আর হচ্ছে কি এসএসআর শিখবো, তাই না? ঠিক আছে, এটা শিখবো, বাট এর আগে আমরা আসলে একটু ওয়ার্কিং প্যাটার্ন দেখে নিই, যে আসলে কাজ মানে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনটা কাজ করে কিভাবে, মানে একটা জেনারেল কাজ করার প্যাটার্ন কি, হ্যাঁ একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচারটা কিভাবে করে কাজ করে। ফুল স্ট্যাকের রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচার, এই আর্কিটেকচার যদি বুঝতে পারেন তাহলে সিএসআর এসএসআর বুঝতে পারবেন। এই আর্কিটেকচারের মধ্যেই আমরা কি হয়, আমরা একটা ট্রেডিশনাল আর্কিটেকচারটাকে মনে করে তারপরে এখানে এখানে কাজ করতে যাই, বাট এই জায়গাতে মিস্টেক করি একটা। ফর এক্সাম্পল, এখানে একটা ফ্রন্ট এন্ড আছে, এরকম আছে ধরুন, এখানে একটা ক্লায়েন্ট আছে বা ফ্রন্ট এন্ড আছে, ক্লায়েন্ট আছে, দ্যার ইজ আ ক্লায়েন্ট, এন্ড দেন দ্যার ইজ আ ব্যাক এন্ড সার্ভার, তাই না? দ্যার ইজ আ ক্লায়েন্ট, দ্যার ইজ আ সার্ভার, এন্ড দেন কি হয়, ক্লায়েন্ট একটা যদি রিকোয়েস্ট করে, এটা সার্ভারের কাছে যাবে, তারপরে সার্ভার কি করবে, সার্ভার রেসপন্স পাঠিয়ে দিবে, তাই না? এখান থেকে একটা রিকোয়েস্ট হয়, এখানে একটা রিকোয়েস্ট হয়, এখানে একটা রেসপন্স চলে আসে। ইজ ইট রাইট? ইজ ইট আ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বা রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচার? হ্যালো, কেউ কেউ একটু বলেন, জি 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 চ্যাটে ভাইয়া, চ্যাটে বললে আমি এসটিটিপি বুঝতে রিকোয়েস্ট। পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এসটিটিপি রিকোয়েস্টের একটা তাই না? বাট এটা কিন্তু আর বর্তমানে মডার্ন সময়ে এটা এটার কাজে আসে না। এটা হচ্ছে ট্রেডিশনাল, ওই টার্মটার নামটা ভুলে গেছি আমি। এটা হচ্ছে টেমপ্লেট ইঞ্জিন বেসড, টেমপ্লেট টেমপ্লেট ইঞ্জিন বেসড
আর্কিটেকচার। যদি টেমপ্লেট ইঞ্জিন নিয়ে কাজ করছেন তাহলে এটা, বাট আপনি যদি বর্তমানে কাজ করছেন কি নিয়ে, বর্তমানে কাজ করছেন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে, স্পা টেকনিক নিয়ে। কি নিয়ে কাজ করছেন? স্পা টেকনিক, তাই না? স্পা টেকনিক, টেকনিক কি স্পেলিং হচ্ছে আল্লাহ মালুম, ভুল টুল হতে পারে, মাফ করে দেন। হ্যাঁ, তাহলে এই যে এটা, এখন যদি স্পা টেকনিকের জন্য এটা কিন্তু খাটে না। স্পা টেকনিক কি করে? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলে যে ভাইয়া আমার যে ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড নিজেই একটা সার্ভার। ফ্রন্ট এন্ড কি বলেন? ফ্রন্ট এন্ড নিজেই একটা সার্ভার। সাপোজ এটা হচ্ছে ফ্রন্ট এন্ড রিয়াক্ট জেএসএ আছে, ধরুন ধরুন রিয়াক্ট জেএসএ আছে, তাহলে রিয়াক্ট জেএসএ এটা নিজেই একটা সার্ভার, এবং এই সার্ভারটা ফর এক্সাম্পল 3000-এ রান হচ্ছে, ধরুন 3000-এ রান হচ্ছে, যেটা 3000 অ্যাকচুয়ালি হয়, তাই না? আচ্ছা, এরকম হয়। তারপরে কি আছে? একটা ব্যাকএন্ড সার্ভার আছে, একটা কি আছে? ব্যাকএন্ড সার্ভার আছে, ধরুন নোড জেএসএ আছে বা কিছু একটা আছে, পাইথনে আছে, হোয়াট এভার, অ্যান্ড এটা সাপোজ 8000 রান হচ্ছে। এখন এই জায়গায় একটা 3 নাম্বার পার্ট চলে আসে, সেটা হচ্ছে যেটা আমরা আসলে রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচারের মধ্যে মিস করে যাই, সেটা হচ্ছে ব্রাউজার, দ্য ক্লায়েন্ট। এটাকে আমরা ক্লায়েন্ট বলি, ব্রাউজারকে। এটাকে আমরা কি বলি? ক্লায়েন্ট বলি। এখন যখন রিয়াক্ট জেএসএ হয়, রিয়াক্ট জেএসএ কি ঘটে? রিয়াক্ট জেএসএ যখন কোনো ক্লায়েন্ট আসে, ধরুন কোনো ক্লায়েন্ট আসছে abc.com, facebook.com, হোয়াট এভার, তখন সেই ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট এখান থেকে রিকোয়েস্ট পাঠায়, কার কাছে রিকোয়েস্ট পাঠায়? রিয়াক্ট জেএস এর কাছে পাঠায়। এখন আমাকে বলেন তো রিয়াক্ট জেএস রিটার্ন করে কি? কে বলতে পারবে? তুষার ভাই বাদ দিয়ে। কে বলবে আমাকে? একজন বলেন ভাই। ভাই কোয়েশ্চেনটা আবার করবেন? এইচটিএমএল ফাইলটা রিটার্ন করে। না, HTML ফাইল এমটি রিটার্ন করে। ফ্রন্ট এন্ড থেকে HTML ফাইল কিন্তু একদম এমটি রিটার্ন হয়, রিয়াক্ট জেএস থেকে ব্রাউজারের কাছে ভাইয়া আসে না, বরং আসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বান্ডেল কিছু রিটার্ন করে এরকম কিছু? ইয়েস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ এগুলো রিটার্ন করে, HTML রিটার্ন করে না, শুধু কারণ তার HTML কাছে এর শুধুমাত্র একটা রুট HTML নাই। ফোল্ডার। হ্যাঁ, জাস্ট একটা রুট ফোল্ডার থাকে, সেটাও কিন্তু এমটি, জাস্ট একটা রুট একটা ডিভ থাকে, আর কিছু থাকে না। বাকি সে সবকিছু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা যে জেএসএক্স লিখি, জেএসএক্স কিন্তু জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন, তাই? তো হচ্ছে এরপরে কি হয়? ব্রাউজার কি করে? ব্রাউজার এটাকে রান করে। ব্রাউজার কি করে? ব্রাউজার এটাকে রান করে। কি রান করে? জাভাস্ক্রিপ্ট রান করে, তাই না? জাভাস্ক্রিপ্ট রান করে। এখন এখানে কি পায় রান করতে গিয়ে? সে রান করতে গিয়ে পায় হচ্ছে এপিআই কল। তখন ব্রাউজার এপিআই কল করে। কে এপিআই কল করে? ব্রাউজার থেকে এপিআই কল হবে নোড জেএসএ, যে ভাইয়া আমাকে ডেটা দাও। কি দাও? রিকোয়েস্ট করবে, আমাকে ডেটা দাও, রিকোয়েস্ট। তারপরে নোড জেএস ডেটাবেসের সাথে কথা বলবে, ডেটাবেসের সাথে কথা বলে নোড জেএস এখান থেকে আপনাকে রিটার্ন করবে কি? একটা রেসপন্সে কি দিবে? ডেটা। রেসপন্সে কি দিবে? ডেটা দিবে। এখন তারপরে ব্রাউজার যখন ডেটা পেয়ে যাবে, অ্যাকচুয়াল ডেটা, সেই ডেটা এখানে কি হয়? রেন্ডার হয়। দিস ইজ দ্য টেকনিক, দিস ইজ দ্য আর্কিটেকচার। এটা হচ্ছে বর্তমানে রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচার, মানে এসটিটিপি কল হলে কি ঘটে। এই আগে যেটা আমরা ভাবতাম, এইটা হয় না। যখন আমরা বর্তমান যুগে চলে আসছি, বর্তমান যুগে আমাদের কাছে সার্ভার থাকে 3টা। একটা সার্ভার আছে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট জেএস সার্ভার, একটা হচ্ছে ব্যাক এন্ডে নোড জেএস সার্ভার, আর একটা ক্লায়েন্ট ব্রাউজার, ওটা তো নিজেই একটা সার্ভার। কারণ যে ব্রাউজার আছে, ব্রাউজার ইট সেলফ রানিং অন সাম পোর্ট, অন সাম ডিভাইস, রাইট? তো ওটা নিজে একটা। তো এটা নিয়ে আমাদের ভাবতে হয় না। বাট এই জিনিসটা, তাহলে এবার আমরা আসি যে আসলে এইখানে ঘটলোটা কি, এইখানে কি ঘটলো, এই জিনিসটাকে নিয়ে আমরা একটুখানি সিএসআর বুঝি এবং এসএসআর বুঝি। হ্যাঁ, সিএসআর, এসএসআর। সিএসআর দেখি এবং এরপরে আমরা দেখবো হচ্ছে এসএসআর। তখনই আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। তো সিএসআর এর জন্য আগেইন সবকিছু সেম, আমি আবারও বানাবো একবার। রিয়াক্ট জেএস এর জন্য রিয়াক্ট জেএস, এটা হচ্ছে এই হচ্ছে রিয়াক্ট জেএস এর জন্য। সাপোজ এটা রান হচ্ছে 3000 পোর্টে, 3000 পোর্টে। দেন সেম আরেকটা কিছু আছে এখানে, সাপোজ এখানে পাইথন নিচ্ছি। হ্যাঁ, সাপোজ এখানে পাইথন নিচ্ছি, পাইথন সার্ভার। এটা সাপোজ রান হচ্ছে কততে? 8000 পোর্টে। ওকে, এন্ড ভাই আপনি, আমরা সাধারণ মানুষ, কাস্টমার, তাদের জন্য আছে ব্রাউজার। তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে ব্রাউজার। এখানে ব্রাউজার আছে,
ব্রাউজার কি হচ্ছে? ব্রাউজারকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্ট। ব্রাউজার কি বলছি? ক্লায়েন্ট বলছি। এখন তাহলে কি হচ্ছে? অ্যাগেন সেম জিনিস আমরা অ্যাগেন করবো, জাস্ট প্র্যাকটিস হয়ে যাবে। এখান থেকে রিকোয়েস্ট গেল, কেউ যদি আসছে আমার ওয়েবসাইটে, সাপোজ abc.com, তাহলে কি হলো? এটা আমার যদি ব্রাউজার থেকে সে রিকোয়েস্ট করেছে, প্রথমে যাবে ফ্রন্ট এন্ডের কাছে, ফ্রন্ট এন্ডের কাছে রিকোয়েস্ট করলো, রেসপন্সে কি নিয়ে আসবে? সহজ কথায় যদি বলি JSX নিয়ে আসবে। JSX মানে কি? জাভাস্ক্রিপ্ট নিয়ে আসছে। এখন এরপরে কি হবে? ক্লায়েন্ট কি করবে? রান JSX, রান JS ফাইল, ওকে। আর কি করবে? এপিআই কল করবে, এপিআই কল করবে, ওকে। তার কাছে কিন্তু কোনো HTML নাই, দ্যার ইজ নো HTML, ওকে। এইবার কি হবে? যখন সে এপিআই কল করবে, এবার সে ডেটা আনবে, ইমেজ আসবে, আপনার নাম আসবে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, অন্যান্য ইনফরমেশন গুলো এখান থেকে কি হবে? রেসপন্সে ডেটা যাবে, এইখান থেকে কি যাবে? ডেটা রেসপন্স হবে। এরপরে এইখানে ক্লায়েন্ট কি করবে? যখন ডেটা চলে আসবে, যখন ডেটা চলে আসবে, এইবার কি করবে? এইবার হচ্ছে, এইবার কি হবে? এইবার হচ্ছে সে কি করবে? সে এটাকে রেন্ডার করবে, রেন্ডার করবে, রেন্ডার করে কি করবে? HTML ফাইল ক্রিয়েট করবে, মানে HTML ক্রিয়েট করবে। তাহলে এখন যে রেন্ডারিংটা হলো, রেন্ডারিংটা কোথায় হলো বলেন তো? কে বলতে পারবে? সামওয়ান প্লিজ সে, আদারওয়াইজ আই ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। ব্রাউজারে এই যে রেন্ডারটা হলো, এই রেন্ডারটা হলো ব্রাউজারে ক্লায়েন্টে, ভাইয়া। এই রেন্ডার হয়েছে ক্লায়েন্টে। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। বাট এসএসআর হলে কি হয়? বাট এসএসআর হলে কি হয়? এসএসআর হলে হচ্ছে এই জিনিসটা, এখন এখন আমরা আরেকবার ড্রয়িং করি। এখানে হচ্ছে কি রিয়াক্ট জেএস আছে, আমাদের ফেভারিট, সবার ফেভারিট রিয়াক্ট জেএস, রাইট? সবার ফেভারিট এখানে রিয়াক্ট জেএস আছে, ফ্রন্ট এন্ড সার্ভার, তাই না? এটা কি, এটা কি মানে 3000 রান হচ্ছে কি একটা সার্ভার না? সার্ভার, সরি, নট রিয়াক্ট জেএস, দিস টাইম নেক্সট জেএস, কারণ এসএসআর তো আমরা রিয়াক্ট দিয়ে করবো না, এসএসআর তো করবো আমরা নেক্সট জেএস দিয়ে। তাহলে নেক্সট জেএস, নেক্সট জেএস নাই? আচ্ছা, নেক্সট জেএস তাহলে আমি এখানে লিখে দিয়ে দেই, নেক্সট ভাইয়া জেএস ছিল। ছিল। আচ্ছা, আমি দেখি নাই, ওই আমার আমার রুমের মধ্যে আরেকজন আসছে, তো আমি হচ্ছে নজরটা ওইদিকে চলে যায়। আচ্ছা, আমি একটু দ্রুত শেষ করতে হবে এখানে, কারণ আমার কিছু বাসায় কিছু লোকজন চলে আসছে, ওকে। আর এখানে হচ্ছে ব্যাকএন্ড, ব্যাকএন্ড কিসে আছে? ব্যাকএন্ড আছে হচ্ছে পাইথনে, ব্যাকএন্ড আছে হচ্ছে পাইথনে, সাপোজ এটা 8000 রান হচ্ছে, ওকে। এন্ড এখানে আছে কি আমার ক্লায়েন্ট, এখানে আছে কি আমার ক্লায়েন্ট। সেম একটা একটা ইউজার আসছে, সে abc.com কে কি করতে চায়? অ্যাক্সেস করতে চায়। সেম রিকোয়েস্টটা কি হবে? রিকোয়েস্টটা পুনরায় যাবে হচ্ছে কার কাছে? নেক্সট জেএস এর কাছে রিকোয়েস্ট যাবে যে ভাইয়া আমাকে পেজ দাও। সে রেসপন্স দিবে, কি দিবে? জাভাস্ক্রিপ্ট দিবে? না, সে জাভাস্ক্রিপ্ট দিবে না, সে রেসপন্সই দিবে না। এখন সে কি করবে? সে যে রেন্ডারিংটা, এইখানে দেখেন, এইখানে রেন্ডারিং কোথায় হচ্ছিল? এখানে না? এখানে রেন্ডারিং হচ্ছিল, ওকে। এইখানে রেন্ডারিং হচ্ছিল, কিন্তু এইবার কি হবে? নেক্সট জেএস বলবে আমি আপনার জন্য রেন্ডারিং করে দিচ্ছি, আমার কাছে জাভা স্ক্রিপ্ট আছে, আমি নিজেই তো সার্ভার, তাই না? তাহলে আমি এখানে রেন্ডারিং করে দিচ্ছি। রেন্ডারিং করতে গেলে সে কি পাবে? এপিআই কল পাবে না? সে জাভা স্ক্রিপ্ট রান করলো, সে এপিআই কল পাবে। তাহলে এইবার কি হবে? এইবার হচ্ছে সে নিজে এখান থেকে এপিআই কল করবে, রিকোয়েস্ট করবে ভাইয়া আমাকে ডেটা দাও। এবার আপনার যে নোড.জেএস যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ড আপনাকে পাঠাবে কি? ও মাই গড, এত মিস্টেক! ব্যাকএন্ড আপনাকে পাঠাবে হচ্ছে রেসপন্সে ডেটা, সরি আপনাকে পাঠাবে না, ফ্রন্ট এন্ড সার্ভারকে পাঠাবে, নেক্সট জেএস কে পাঠাবে। এখন নেক্সট জেএস এর কাছে ডেটা চলে আসছে, তার কাছে কি ছিল? আগে ছিল জাভা স্ক্রিপ্ট, আর এখন জাভা স্ক্রিপ্ট প্লাস ডেটা, দুইটা জিনিসই আছে, তাই না? তাই এবার সে রেন্ডারিং করবে, প্রপারলি রেন্ডারিং করবে, রেন্ডারিং করে কি করবে? ফাইল জেনারেট করবে, এন্ড এখানে দিবে কি? HTML, HTML ফাইল পাঠাবে নেক্সট জেএস থেকে। এই জন্য কি হয়? HTML ফাইল আপনার ক্লায়েন্টে আসে। তাহলে এইবার বলেন রেন্ডারিং কোথায় হলো?
সার্ভারে। কে বলবে? ফ্রন্ট এন্ড সার্ভারে। সার্ভারে, ফ্রন্ট এন্ড front end সার্ভারে। server. So this SSR, server side rendering, is actually front end server side rendering. হ্যাঁ, আমরা মনে করি কি যে এসএসআর হচ্ছে ক্লায়েন্টে, না ক্লায়েন্টে হয় না, ক্লায়েন্টে এসএসআর হয় না, এসএসআর হচ্ছে নেক্সট জেস এর ভেতরে, নেক্সট জেস ইটসেলফ ওই সার্ভারটাই করতেছে। এন্ড এই যে আর্কিটেকচারটা, জাস্ট এই ফ্লোটা, এই হচ্ছে ফ্লো। যদি বুঝতে পারেন, আমি একটা মিনিমাম একটা আইডিয়া দিয়েছি, মিনিমাম নামে একটা পারফেক্ট আইডিয়া দিয়ে দিয়েছি যে এইখানে ঘটতেছে সিএসআর, সিএসআর এ কি হয়, রিয়াক্ট জেএস দেয় হচ্ছে জেএসএক্স বা জাভা স্ক্রিপ্ট দেয়, পরে ক্লায়েন্ট ব্রাউজার হচ্ছে ব্যাকএন্ডের সাথে কথা বলে। আর এইখানে দেখবেন যে ক্লায়েন্ট আর ব্যাকএন্ড থেকে কথা বলতেছে না। যখন যখন আপনার যে ব্রাউজার আছে, যদি আপনি নেক্সট জেএস নিয়ে কাজ করছেন, এপিআই কল করলে দেখবেন কি হয়, এখানে ব্রাউজার থেকে এপিআই কল হয় না, কনসোল ইসে জান না আপনারা কি নাম, এটাকে কি বলে ভুলে গেছি, ইন্সপেক্ট এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্টে গেলে নেটওয়ার্ক ট্যাব আছে, যখন কোনো এপিআই কল হয়, এপিআই কল কিন্তু এখানে এখানে কিন্তু দেখা যায়, ফেচ অ্যাক্সেসরের মধ্যে দেখা যায়। হ্যাঁ, এইখানে আপনি ব্রাউজারের মধ্যে নেটওয়ার্ক ট্যাবে দেখতে পারবেন, নেটওয়ার্ক ট্যাবে দেখতে পারবেন কি আপনার এপিআই কল হচ্ছে, কিন্তু এইখানে নেটওয়ার্ক ট্যাবে কি দেখতে পারবেন না, কারণ কি এপিআই কল তো এখানে হচ্ছে না, এপিআই কল তো এখানে হচ্ছে, তাই না, এই এপিআই কল করতেছে। ওকে, আই ডোন্ট নো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, খুব ভাইয়া দ্রুত অনেক তাড়াহুড়ার সুন্দর মধ্যে হ্যাঁ, আছি, বুঝাইছেন। ভালো বাট ভাইয়া কথাই আর বুঝতে পারছি। একটা বেটার আইডিয়া দেওয়ার চেষ্টা জি করছি। ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দুইটা কোশ্চেন ছিল, একটা হলো যে ওই যে ভাইয়ার আরো কয়েকটা দুইটা অপশন ছিল কোশ্চেন আর কি। মনে হচ্ছে আমি নিতে পারবো না, আপনি একটু ভাইয়ের সাথে কথা বলে নেন, কারণ আমাকে এখন এই রুম থেকে বের হয়ে যেতে হবে। তাই আচ্ছা হচ্ছে তাহলে ভাই একটা আমার এই করতেছি, যাত্রাটা এখানে শেষ নেক্সট হচ্ছে। জেএস এ যেটা ইউজ ক্লায়েন্ট, আমি যদি ইউজ ক্লায়েন্ট ইউজ করি তখন কি পুরোটা ক্লায়েন্ট সাইড হয়ে যায় পরে ওরকম জিনিসটা? তখন তো যদি আপনি ইউজ ক্লায়েন্ট করেন, তখন সে জাভা স্ক্রিপ্ট পাঠায়, তখন সে আর HTML পাঠায় না। ইন দ্যাট কেস জাভা স্ক্রিপ্ট ফাইলটা ব্রাউজারে আসে, তো ব্রাউজার থেকে ওই এপিআই কলটা হয়, যেটা সিএসআর এ ঘটে। দ্যাটস ইট। তাহলে ভাই অ্যাপ রাউটারটা মানে আমাদের কেমন হয়ে গেল না, মানে যেখানেই স্টেট বা কিছু ইউজ করতে লং টাইম হচ্ছে। লং টাইম লং টাইম আই এম আউট আচ্ছা অফ আচ্ছা ফ্রন্ট এন্ড, এবং এবং অ্যাপ রাউটার নিয়ে তো আমি কোনোদিন কাজই করি নাই, বা খুব কাজ করলে মানে জাস্ট টেস্টিং পারপাসে, শেখার পারপাসে। হ্যাঁ, তাও তাও যখন আসছিল তখন। তো ফ্রন্ট এন্ড, আচ্ছা আমি এই ভাইয়া জন্য ঠিক ফ্রন্ট আছে। এন্ডের উপরে কিন্তু কোনো কোর্স লঞ্চ করতেছি না, বুঝতে পারছেন, জি যে ভাই, আমি জি ভাই, একটুখানি পরে দ্রুত কথা হবে, থাকতেছি। এই সমস্যা যে নেই। এই যে এই যে আচ্ছা ভাই, আপনি তো চলে তুষার ভাই যাচ্ছেন তুমি আসছো। এখন, জি, কি একটা কোশ্চেন করা যাবে? লাস্ট কোশ্চেন। যে ওই যে ফ্রন্ট এন্ড যে সার্ভারের যে বিষয়টা, মানে ও অ্যাজ এ সার্ভার হিসেবে আসলে কিভাবে কাজ করতেছে, এটা কি সে পিছনে কি নোড.জেএস ব্যবহার করতেছে? জি, নোড.জেএস ব্যবহার করে। Next.js is a framework of React.js. React.js is a library of JavaScript, নোড.জেএস। and এই জাভাস্ক্রিপ্টকে যদি আপনি ব্রাউজারের বাইরে অন্য কোথাও সার্ভারে রান করতে চান, তখন আপনাকে অবশ্যই নোড.জেএস কে ইনস্টল নোড.জেএস করতে হবে। ঠিক আচ্ছা, আমি বের আছে হচ্ছি। ধন্যবাদ মুনির ভাই, ভাই। আপনি মুনির ভাই, ধন্যবাদ। আর ইউ দেয়ার? জি ভাইয়া। মুনির ভাই আছেন? ভাইয়া প্লিজ, আমাকে এখন বেরোতে হচ্ছে। আপনি মিটিংটা হুম, শেষ হলে আপনি হচ্ছে এইটা অফ করে দিন, হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দিন। ঠিক আছে ভাই, আমি রেকর্ডিং এখন অফ করে ওকে, দিই আর বাই, কি। আল্লাহ হাফেজ। ঠিক আছে এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ভাই অনেক আপনাদের ঠান্ডা। সাথে মনির ভাই, যোগাযোগ মনির করবো ভাই, কিভাবে? কিছু কিছু কোশ্চেন ছিল আহ, মনির ভাই। জি ভাই বলেন। স্যার, সবার সাথে আচ্ছা, সবাই একটু পরিচিত হয়ে নেই, কারণ এরপরে পরিচিত হলো মানে আপনারা সবাই রিজওয়ান ভাইকে বললেন যে একটা গ্রুপ করতে, আমরা গ্রুপে পরিচয় হবে, মেসেঞ্জারে হলে হয়তো বা বেশি ভালো হবে। তো ভাইয়াকে বললেন, রিকোয়েস্ট করেন, আমরা ওখানে হয়তো বা সবাই কথা বলতে পারবো ইনশাল্লাহ। ভাইয়াই করে দিল। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা ছিল যে বাই ডিফল্ট রিয়াক্ট জেএস হলো যে এসইও করা যায় না ফর ওই যে এই পারপাসটা আর কি, সিএসআর। নেক্সট জেএস করা যায়। আম, এ, আমার প্রশ্নটা ছিল কি ভিউ জেএস, নাক্সট জেএস, অ্যাঙ্গুলার, ওগুলোর ব্যাপারে যদি একটু বলতেন আর কি, যদি জানা থাকে আপনার, মানে ওইগুলোর কি সেম সেম সিচুয়েশন কি? আচ্ছা, আমি যদিও খুব ভিউজেস বা এঙ্গুলার নিয়ে কাজ করা হয় নাই, বাট আমি যতটুকু যারা কাজ করে তাদের থেকে জানা যে ভিউজেসটাও আসলে ক্লায়েন্ট সাইড রেন্ডার নিয়ে কাজ করে, বাট সিমিলার টু নাক্সে, সেটাও আপনার হচ্ছে মানে ভিউ সার্ভার আর সাইড। নাক্সট অনেকটা রিয়েক্ট আর নেক্সট এর মতো এই বিহেভ করতেছে, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আর যদি সম্ভব হয় ওই যে বাকি তিনটা যদি ভাইয়ের মতো করে এক্সাম্পল দিতেন তাহলে হয়তো ভাই বুঝতে সুবিধা হতো।
বা আচ্ছা, সমস্যা নেই, নেক্সট হয়তো বা পরে আমি আমি আরেকদিন। হচ্ছে নেক্সট একদিন 30 মিনিটের জন্য একটা প্রোগ্রাম বানাবো। জি জি তো এটা অবশ্যই আসলে ভাই, কি খুবই ইউটিউব চ্যানেল আছে গুরুত্বপূর্ণ। কোথাও বা কিছু? আহ আছে, বাট হচ্ছে ভিডিও সব আনলিস্টেড আর কি, যেগুলো আমার শুধু পেইড স্টুডেন্টের জন্য, বা এগুলো অনেক আগের, তো না না, সমস্যা দেয়া নেই, হয় না। মানে আপনি হুম, ওই ইউটিউবে দিয়ে আমাদের লিংক দিয়ে দিলেও হবে আর কি, এই জন্যই বলা। জি আমার আছে, সমস্যা নেই। আমার নাম দিয়ে সার্চ করলে আই থিঙ্ক পেয়ে যাবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আমি আরেকটা বিষয় হলো, যেহেতু গিটহাবের জন্য বানাবেন, অবশ্যই একটু জানেন ভাই, আপনার সাথে তো অ্যাড হয়েছে আজকে। হুম হুম তো হুম হুম। ওই গিটহাবের যে বিষয়টা ছিল, সেটা হলো যে আমাদের অফিসে অ্যাজিওরের L3 রেভঅপস ব্যবহার হয় আর কি। ও তো আচ্ছা। হলো যে, মানে গিটহাবটা ডিরেক্টলি ব্যবহার হয় না, মানে হুম ক্লোজড হুম হুম। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। তো হলো জি। যে আপনি ওই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন, একটা বিষয় ছিল, আর হুম একটা হুম বিষয় হলো টর্টয়েস ভাইয়া। মানে হুম গিটহাব শেখানোর সময় যে হুম। টর্টয়েসটাও একবারে একটু দেখায় দিয়েন, কারণ এটা আহ, উম, আমার অফিসের মোস্ট অফ দা মানুষ ইউজ করতেছে, তো ও একসাথে আচ্ছা, দুইটা মানে শিখে ফেললে। জিওআই এর জন্য নাকি, মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টর্টয়েস হলো ওই গিটহাবের, মানে আমরা যারা কমান্ড না চালে অনেক সময় খুব সুন্দর করে করা যায় হুম আর কি। হুম হুম তো আমি হুম। জাস্ট বললাম যাতে আপনার কন্টেন্টটা ওইগুলো থাকলে মানে একসাথে সব একটু শেখা হয়ে যাবে বা বোঝা হয়ে যাবে এই বিষয়টা, হ্যাঁ, আমি কমপ্লেক্স আহ সিচুয়েশন। আমি মানে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, তো না তারপর সমস্যা নেই ভাই, হচ্ছে। আপনি ফ্রি হন, কিন্তু হলো যে হুম ভাই, হুম মানে এই কন্টেন্ট গুলো ওই আপনার ওই হুম সেশন বা হুম যেটাই ওয়ার্কশপ করবেন ওটার সাথে রাখেন। আর অবশ্যই হুম জানান ভাই, হুম। আমি অবশ্যই ইন্টারেস্টেড আছি, থাকবো আর কি। উইকেন্ডে হ্যাঁ করেন হ্যাঁ, ভাই। ওই অবশ্যই ওইটা 3 দিন টানা, 3 দিন এমন সময় করবো যাতে সবাই আর কি থাকে আসলে। জি জি, শুক্র শনি আহ এরকম কিছু। আজকের জি এটা আমি আসলে খুবই চাইছিলাম যে এটা ফ্রন্ট-এন্ড অপটিমাইজেশন আরেকটু বেটার করার জন্য, বাট বেটার করতে পারিনি অসুস্থতার কারণে। আমি নিজেই বুঝতেছিলাম না যে আমি আসলে নিজে কি বলতেছি। হ্যাঁ, সমস্যা অনেক নেই ভাই, ওই বেশি সামনে আসলে। তো ওয়ার্কশপ আনবেনই, তো তখন হুম। একদম ফ্রম স্ক্র্যাচ একটা সুন্দর করে A to Z